আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি সবার 5 মিনিট করে দেরি হচ্ছে কেন? হ্যাঁ, আমি তো আগেই জয়েন করছিলাম, আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছি না, অনেক দূর থেকে কথা শোনা যাচ্ছে। এটা কি আমার প্রবলেম না একটা? প্রবলেম নেই। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঐশী কোথায়? আর ও খুবই ঠিক, আর বলছে মানে জয়েন করা ট্রাই করবে আর কি। কোথায় ও? ও হচ্ছে খুবই ঠিক আর কি, আমাকে জানাইছিল, তো মানে ট্রাই করবে জয়েন করার। আচ্ছা। হ্যাঁ। আমার একটু জ্বর আসছে, এই জন্য আমি আজকে ক্যামেরা অন করতেছি না, আমি শুয়ে আছি। তো আমরা হচ্ছে ইয়েটা পড়বো, রাইট? হুম, বল বলে আর কি যে হ্যাঁ, রে বলে। হ্যাঁ, আচ্ছা, আমি গত ক্লাসে একটু ইন্ট্রোডাকশন দিছিলাম যে কেন এটা এটাতে ইন্টারেস্টেড আমি, বা এটা কেন তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা একটা অ্যাকাউন্টিং রিসার্চ সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া থাকে। এই কারণে জি। আম, রত্না বা ঐশী, তোমরা কি তোমাদের প্রেজেন্টেশন প্রিপেয়ার আছে? রত্নার কথা শুনতে রত্না পাচ্ছি না। শোনা যাচ্ছে না? এখন আমার হ্যাঁ কথা এখন, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতেছি। ভাইয়া, এই পেপারটা আমি পুরোটা পড়ছি। প্রেজেন্টেশন রেডি করছো? না, স্লাইড তো বানাই নাই। কেন? আমি হচ্ছে এটা জাস্ট পড়ে রাখছি, মানে পুরো পেপারটাই পড়ছি। লাস্ট ক্লাসে কি কথা ছিল? ভাইয়া, এইটা কি আজকে এইবারে জমা দেওয়ার কথা ছিল? আমি তো ভাবছিলাম যে হ্যাঁ, আজকে যে 3টা পেপার দিবেন, এই 3টা পেপার হচ্ছে সবাই হচ্ছে নিজ নিজ মানে নিজেরটা তো পড়বোই, নিজেরটা করবো, প্লাস হচ্ছে মানে আরো 2টা পেপারও পড়তে হবে। ঠিক আছে। ঐশীর কি অবস্থা? ঐশী হ্যাঁ, তো আমিও আসে নাই, পড়ছি, আসছে। কিছুটা প্রেজেন্টেশন করতে পারিনি। ওইটা ধরে দিতে হবে মায়ের। আচ্ছা হিমি, প্রেজেন্ট শুরু করো। উম, আচ্ছা, ইয়ার ফাইলটা কোথায়? ঐশী তোমার কাছে কি ফাইলটা আছে? আমি এটা খুঁজে পাচ্ছি না। আমি একটা চ্যাট জিপিটি কে দিয়ে একটা ফাইল বানিয়েছিলাম যে। হ্যাঁ ভাই, আমি দিচ্ছি ওইটা আপনাদের যাতে। আচ্ছা, ওইটা যদিও মানে এটা ওভারঅল একটা আইডিয়ার জন্য ভালো। শুরু করবো? না, এখন শেয়ার করতে হবে না, জাস্ট তুমি শেয়ার করো ইয়াতে, মেসেঞ্জারে। ভাই, আহ, শুনি না ভাই, কি বললেন? মেসেঞ্জারে শেয়ার করো। ঐশী মেসেঞ্জারে শেয়ার করো, আর হিমি প্রেজেন্টেশন শুরু করো। আচ্ছা ভাই, তো এই পেপারটার নাম হচ্ছে বাই হোয়াট ক্রাইটেরিয়া ডু উই ইভ্যালুয়েট অ্যাকাউন্টিং, সাম থটস অন ইকোনমিক
ইমির কথাটা ক্লিয়ার না, একটু মাইক্রোফোনটা একটু ক্লিয়ার ইয়ে করো একটু। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বেটার। তো এইটাতে নাম হচ্ছে I want evaluate funding, আবার কি অবস্থা? economic welfare and archival literature. সাউন্ডের অবস্থা আবার একই রকম। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমার কাছে মনে হচ্ছে হিমির ল্যাপটপে কি স্পিকারে কোনো সমস্যা, তো আমার কি নেটওয়ার্কের ফোন থেকে প্রবলেম। হচ্ছে? আচ্ছা, শোনা যায়? মানে তুমি যখন বলো শোনা যায় তখন শোনা যাচ্ছে, কিন্তু যখন তুমি স্পিচ শুরু করো তখন আবার ডিস্টেন্স সাউন্ড হয় আর কি। আহ, হ্যাঁ, হ্যাঁ, একদম কাছে। হ্যাঁ, তো পেপারের নাম টাইটেল হচ্ছে বাই হোয়াট ক্রাইটেরিয়া ডু উই ইভ্যালুয়েট অ্যাকাউন্টিং, সাম থটস অন ইকোনমিক তোমার ওয়েলফেয়ার কি দ্য হেডফোন আছে? জি ভাই আছে। হেডফোন লাগাইছো নাকি লাগাও নাই? না 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 ভাই, না, হেডফোন ছাড়াই। হেডফোন দিয়ে দেখো বেটার হয় কিনা। ভাই তুমি স্পিচ হেডফোনে তো শুরু আরো করলে শোনার কথা না নাকি? মানে ডিপেন্ড করতে পারে এখন কোন কারণে তোমার ভয়েসটা হয়তো তোমার ল্যাপটপ ক্যাচ করতে পারতেছে না, হেডফোন দিলে হয়তো ক্যাচ করতে ইজি হবে, জাস্ট ট্রাই আর কি মানে। ভাইয়া আমি ওটাই ফরওয়ার্ড করছি হলো আপনার। ওকে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কথা কি আটকে আসতেছে এরকম? না না, আটকে মানে তুমি যখন লেকচার শুরু করো তখন অনেক দূর থেকে সাউন্ড আসতেছে এরকম মনে হয়। আমি শোনা যায় এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারে হচ্ছে বেসিকলি কি বলছে যে যে কোনো অ্যাকাউন্টিং রেজিম বা অ্যাকাউন্টিং সিস্টেম বলি, অ্যাকাউন্টিং রুল স্ট্যান্ডার্ড অথবা প্র্যাকটিস, এগুলো হচ্ছে ইকোনমিক ওয়েলফেয়ারকে কিভাবে এনহ্যান্স করে, বা ইন আদার ওয়ার্ডস ইকোনমিক বা ইকোনমিক ওয়েলফেয়ার জিনিসটা কি আসলে সোসাইটির বা ইন্ডিভিজুয়ালের ওয়েলবিং বা প্রসপেরিটি, এগুলোকে আমরা বলি হচ্ছে ইকোনমিক ওয়েলফেয়ার। তো সোসাইটির ওয়েলফেয়ারকে মানে কতটুকু মানে একটা অ্যাকাউন্টিং কিভাবে কন্ট্রিবিউট করতেছে, বা কিভাবে অ্যাকাউন্টিং কতটুকু রোল প্লে করতে পারতেছে ইকোনমিক ওয়েলফেয়ার ইমপ্রুভ করার জন্য, এই জিনিসটা হচ্ছে দিস ইজ হোয়াট রেবল ইজ ট্রাইং টু সে ইন দিস পেপার। তো আহ, ভাই শোনা যায় নাকি হ্যাঁ শুনতে কথা পাচ্ছি। আটকে আসছে? তো আহ, এখন অ্যাকাউন্টিং প্রথমেই হচ্ছে যে রেবলটা বলছে যে অ্যাকাউন্টিং আসলে ও ইন আইসোলেশনে আসলে ও সোসাইটির ওয়েলফেয়ারকে কন্ট্রোল করতে পারে না, এই অ্যাকাউন্টিং রেজিমের সাথে কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশনও লাগে ইন অর্ডার টু ইনক্রিজ ওয়েলফেয়ার। কিভাবে? ফর এক্সাম্পল, যদি কোনো একটা আইএফআরএস স্ট্যান্ডার্ড আমি যদি অ্যাডপ্ট করবো, তো এইটা আসলে আমার কতটুকু আমার ওয়েলফেয়ারকে ইমপ্রুভ করাতে হেল্প করবে, বা কতটুকু করবে। আসলে ও মানে alone cannot lead to increase, it needs a complementary institution. For সাউন্ডের example, প্রবলেম হচ্ছে স্টিল। security extension, এটা হচ্ছে ইমি এক ধরনের সাউন্ডের প্রবলেম হচ্ছে স্টিল। কথা কেটে আসতেছে আপু। তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে আবার জয়েন করো। হ্যাঁ আমার নেটওয়ার্ক।
ভাইয়া, হুম। জ্বর কি অনেক বেশি আপনার? উম, না অত বেশি না, গায়ে ব্যথা আছে বিকেলে। ইস, আচ্ছা। ভাই, আমাকে হুম, থেকে ওই যে আপনাকে একটু আপডেট দেওয়া হয়নি, যে আমাকে হচ্ছে কলোরাডো থেকে আর আলাবামা থেকে হচ্ছে যে মেল দিছিল আর কি। কলোরাডো, ঠিক বোল্ডার আছে। আর আলাবামা। ওই আলাবামা বলছে জাস্ট ওরা মানে একটু ওদের প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করবে এরকম বললো আর কি। কলোরাডো বলছে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ। এখন দুইটা কি সেম নাকি? আর ভাই কথা শোনা যাচ্ছে এখন? অনেক আসছে। এখন শোনা যায়? জিৎ ভাই ডিসকানেক্ট হয়ে গেছে এখন। মানে শোনা যাচ্ছে কিন্তু এখনো অনেক আসতে। ভাই কি করবো বুঝতেছি না, নেটওয়ার্ক। শোনা যায় এখন? হ্যাঁ আপু, এখন বেটার। আচ্ছা, তো যেটা বললাম যে এক্সাম্পল একটা আইএসএর স্ট্যান্ডার্ড কতটুকু অ্যাকাউন্ট হচ্ছে ইমপ্রুভ করাতে পারবে। তো আসলে মানে এখানে আবার কেটে আসতেছে রিমোট আপু। বলতেছে যে আপনি কি আসলে মানে ওয়াইফাই একটা জয়েন স্ট্যান্ডার্ড আছেন বা অ্যাকাউন্ট মোবাইল ডাটা এটা কি? এখনো ঠিক ওয়াইফাই আসতেছিল। তেই আছে। ভাইয়াও মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। সরি, আমার নেট চলে গেছে। হ্যাঁ রাফসান, আমরা একটা প্রেজেন্টেশন শেষ হলে কথা বলবো, না সমস্যা নেই। হ্যাঁ হিমি, শুরু করো। ঠিক আছে। হিমি, তুমি মিউট আছো। ওকে, আচ্ছা হিমি সময় নিচ্ছে সো। হ্যাঁ রাফসান, যেটা বলতেছিলাম, তুমি ওখানকার প্রফেসরদের ইয়ে নাও আর কি, এটাকে কি বলে, প্রফেসরদের রিসার্চ সম্পর্কে ভালো করে আইডিয়া নাও। কিছু আচ্ছা, কোশ্চেন রেডি করে নিয়ে যাও। তুমি কেন অ্যাকাউন্টিং এ বা রিসার্চে ইন্টারেস্টেড, এই কথাগুলোকে ইয়া করে নাও। ওদের ওখানে ইয়ার কালচার কিরকম, ধরো হচ্ছে যে ওখানে রিসার্চের কালচার কিরকম, স্টুডেন্টদের জন্য কি কি রিসোর্স আছে হেল্প করার জন্য, এগুলা নিয়ে আর কি, আচ্ছা, এগুলো নিয়ে কোশ্চেন করবো আর কি। আচ্ছা। আর এমনিতে ওরা কি আমাকে আমি যে এসএপি তে যেগুলো লিখছি ওগুলো নিয়ে ওরা মানে কোশ্চেন করতে করতে পারে? করতে পারে। আচ্ছা, এমনিতে ওই যে কলোরাডোতে হচ্ছে 6 তারিখ, তো ওরা বললো এটা ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ, 20 মিনিটের লাগবে বললো। তো হতে পারে। তো এমনি একটা এটা কোশ্চেন কমন, সেটা হচ্ছে কি যে তুমি কেন ওদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, তুমি কেন অ্যাকাউন্টিং পিএইচডি করতে চাও, কোন এরিয়াতে রিসার্চ করতে চাও, এই এই তিনটা কোশ্চেন কমন হতে পারে। এন্ড দেন তোমার কোনো কোশ্চেন আছে কিনা, তখন তুমি একটু টিচিং, ওখানকার ইয়া
তখন হয়তো 20 মিনিট নিলে হয়তো তুমি অত রিসার্চ নিয়ে কোশ্চেন করতে পারবে না, তুমি ওখানকার রিসোর্স কিরকম, স্টুডেন্টদেরকে টিচাররা কিরকম সাপোর্ট দেয়, কো অথার পেপার হয় কিনা স্টুডেন্ট প্রফেসরদের মধ্যে, এগুলো নিয়ে কোশ্চেন করবো আর কি। আচ্ছা ওভারঅল ঠিক আছে। রিসোর্স কেমন তোমার পিএইচডি ইয়েতে আর কি। আর এমনিতে ভাই এটা ফার্স্ট রাউন্ড বললো তো রাউন্ড কয়টা হয় ইন্টারভিউ? এটা ডিপেন্ড করে যে মানে মেইনলি আমার মনে হয় ফার্স্ট রাউন্ডে খালি ওভারঅল একটা স্ক্রিনিং করে, এরপরে হয়তো মেইনটা হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, ফাইনাল মানে 2 বা 3 রাউন্ডেই কমপ্লিট করে আর কি। সাধারণত 2 রাউন্ডে কমপ্লিট করে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করবেন। এখন 9 তারিখ আর 6 তারিখ আর 9 তারিখ 2 দিন, দুইটা আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এমনি তোমার হয়েছে? হ্যাঁ, এখন শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে অ্যাকাউন্টিং রিজিমের সাথে মানে ইন কনজাংশনে সোসাইটির ওয়েলফেয়ারকে ইনক্রিজ করতে, আবার কি অবস্থা? যেমন ফর এক্সাম্পল তুমি কথা বলতে নিলে মনে হচ্ছে যে অনেক দূর থেকে বলতেছো, মানে কথা হারায় যাচ্ছে। আমি একদম স্ক্রিনের কাছে, তারপরে হচ্ছে না। তোমার হেডফোন, ভালো হেডফোন আছে? না ভাই, মানে হেডফোনেও তো আরোই হওয়ার কথা না ভাই, সমস্যা। এটা কি নেটের প্রবলেম না তোমার সাউন্ড সিস্টেমের প্রবলেম, সেইটা তো clear মানে ভাই আমার নেটে প্রবলেম হচ্ছে, এই 16 যে জিবি যখন নেটে তোমার সাথে আমি প্রবলেম। কথা বলতেছি তখন আমি শুনতে পাচ্ছি ঠিক মতো, কিন্তু যখন তুমি হচ্ছে যে শুরু করতেছো তোমার এই লেকচার, তখনই হচ্ছে যে হারায় যাচ্ছে কথা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তুমি ফিগার আউট করো। ভাই শোনা যায় এখন? হ্যাঁ, শুনতেছি, এখন শুনতেছি। শুরু করো দেখি ঠিক লেকচার, আছে তারপর বুঝা যাবে আর কি। ভাই। তো অ্যাকাউন্টিং রেজিম ফর এক্সাম্পল আইএফআরএস যদি আমি অ্যাডপ্ট করতে যাই, তো এই আইএফআরএসটা আমার কতটুকু ইফেক্টিভ হবে সোসাইটিতে বাড়ানোর জন্য, তো এইটাকে দেখার জন্য আসলে কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশনের দরকার। ফর এক্সাম্পল একটা রেগুলেটরি বডি লাইক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, একই অবস্থা। যেখানে একজন, আমার মনে হয় তোমার সাউন্ড সিস্টেমে কোথাও প্রবলেম আছে, ইটস নট অ্যাবাউট ইন্টারনেট। তুমি কি হেডফোনটা দিয়ে ট্রাই করছিলা? হ্যাঁ, তোমার হেডফোন হেডফোনটা দিয়ে কি দিয়ে হবে? একবার ট্রাই হ্যাঁ করে ভাই, দেখো, যদি না হয় তো না হইলে একবার ট্রাই করে দেখো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমাকে একটু 2 মিনিট দিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোনা যায় এখন? হ্যাঁ, শুনছি। দেখি শুরু করো, তারপর বুঝবো। তো ফর এক্সাম্পল একটা আইফারএস ঠিক মতো ফলো কিনা একটা ফার্ম, এটা দেখার জন্য হচ্ছে রেগুলেটরি বডি আছে, এনি ফর এক্সাম্পল অডিটিং ফার্ম আছে। তো তো
তো এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা এগুলো হচ্ছে আসলে দেখার জন্য মানে এগুলো হচ্ছে দেখে ইন অর্ডার টু সি আইফারএস মানে প্রপারলি অ্যাডপ্টেড অর নট। তো এই দুইটা মিলিয়ে যে অ্যাকাউন্টিং রেজিম বা স্ট্যান্ডার্ড রুল আর কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশনের দুইটা মিলিয়ে হচ্ছে বলে বুঝতে পারা যায় যে সোসাইটি ওয়েলফেয়ার বা ফার্মস হাউস হোল্ডার ওয়েলফেয়ারটা বাড়তেছে কিনা তোমরা কি বা শুনতে পাচ্ছ? অন্যরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? কি ভাইয়া আগে এখন একটু বেটার। বেটার, বাট আমি এখনো মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, বাট আগের চেয়ে একটু বেটার। আচ্ছা আচ্ছা, তুমি ইয়াগুলা যাও, আমি দেখি, আমি আম, ইয়া করি, আমি ডিসক্রাইব করি, দেন তারপর হচ্ছে যে তুমি কিছু অ্যাড করা হইলো অ্যাড করো আর কি। জি আদারওয়াইজ ভাই। তো মানে ইয়া দেখতেছি না, আগানোর উপায় দেখতেছি না। দেখি তুমি আগেরটাতে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে না না না, এটা না, এরপরে হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। আচ্ছা, সো এখানে ধরো হচ্ছে অ্যাকাউন্টিং এর দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে রুলস, আর একটা হচ্ছে যে এনফোর্সমেন্ট। ঠিক আছে, সো ওরা হচ্ছে অ্যাকাউন্টিং রিজিম বলতে বোঝাচ্ছে যে রুলস স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কিভাবে মেজার করা হবে, কিভাবে রেকর্ড হবে, কিভাবে রিপোর্ট হবে সেটা। তো এক্সাম্পল হচ্ছে যে আইএফআরএস বিভিন্ন রুল দেয়, অথবা আমেরিকাতে হচ্ছে গ্যাপ হচ্ছে রুল দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ল, ওদের যে ল ফলো করে আর কি। ঠিক আছে, এখন হচ্ছে যে খালি তো ল থাকলে হবে না, ওটা এনফোর্সমেন্টও প্রপারলি হইতে হবে। সো কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশন বলতে ওরা বোঝাচ্ছে যে যেই ইনস্টিটিউশন গুলো ওটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারে, মানে ওটার ইয়া করে, সরি, এনফোর্স করাটা হচ্ছে যে প্রপারলি ইয়া করে এবং ট্রান্সপারেন্সি এনশোর করতে হেল্প করে। তো যে ওগুলো হচ্ছে যে এসইসি, যেটা গভর্নমেন্ট, এছাড়া হচ্ছে যে অডিটিং ফার্ম এজ এ থার্ড পার্টি। কিন্তু স্টিল দে মানে রুল অনুসারে হচ্ছে যে ওরা ইয়া হয় আর কি, যে অডিট করাটা হচ্ছে যে ম্যান্ডেটরি, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে যে তারা থার্ড পার্টি হইলো, এটা একটা ম্যান্ডেটরি ফর্মে আসে। আর ক্রেডিট রেটিং এজেন্সি, দোস দ্যাটস অ্যাকচুয়ালি নট এ ম্যান্ডেটরি থিং। ক্রেডিট রেটিং যে করতেই হবে, কেউ লোন নিলে বা বন্ড হইলে যে লোন নিতেই হবে সেটা না, বাট মানে ক্রেডিট রেটিং নিতেই হবে সেটা না, বাট হচ্ছে যে মানুষ নেয় টু এনশিওর দ্যাট যে ইনফরমেশন, ওরা হচ্ছে যে একটা যেহেতু সফিস্টিকেটেড ইনস্টিটিউশন, ওরা গো থ্রু করে যে ফার্মের কি অবস্থা, ওদের ক্রেডিট রেটিং এর কি অবস্থা, ওদের রিস্ক লেভেল কিরকম, এন্ড দেন সেই অনুসারে ওরা একটা রেটিং দেয়। তো ওই রেটিংটা হচ্ছে যে ইনফরমেশন প্রপারলি ট্রান্সপারেন্টলি আসতেছে কিনা মানুষের কাছে, ওটার জন্য হেল্প করে। ঠিক আছে, আহ, এটা হচ্ছে যে থার্ড পার্টি মনিটরিং এর মতো কাজ করে। ওকে, তো এই দুইটা প্রপারলি থাকলে হচ্ছে কি যে বেটার ইনফরমেশন ইয়াতে আসবে আর কি, মার্কেটে আসবে। তারপরে যাও, তোমার এখানে কিছু অ্যাড করার আছে? না ভাই। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট ওয়ান, যেটা হচ্ছে যে আমি আসলে এই পেপারটা তোমাদের জন্য এখন চুজ করছি আসলে মেইনলি এই জিনিসটা যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। আমি লাস্ট ক্লাসে হচ্ছে যে কিছুটা আলোচনা করছি, বাট এখন আবার শুরু থেকে আলোচনা করতেছি। আম, রাফসান দেখো আর কি, যে এটা হচ্ছে যে তোমার জন্য হেল্পফুল হবে টু আন্ডারস্ট্যান্ড অ্যাকাউন্টিং লিটারেচার। ঠিক আছে, এখানে তিনটা জিনিস ইয়ে করছে। আহ, একটা হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য রিয়েল ইফেক্ট। তো রিয়েল ইফেক্ট মানে হচ্ছে কি যে অ্যাকাউন্টিং এর রিয়েল ইফেক্ট কি, একটা যদি রুলস রেগুলেশন আসে ওইটার কারণে ইনভেস্ট মানে ফার্মের কোনো অ্যাকচুয়ালি কোনো অ্যাক্টিভিটিতে, যেটা রিয়েল অ্যাক্টিভিটি, সেইটাতে হচ্ছে যে ইম্প্যাক্ট ফলে কেন। এখন হোয়াট ইজ রিয়েল অ্যাক্টিভিটি? রিয়েল অ্যাক্টিভিটি মানে হচ্ছে একদম যেটা বাস্তবে হয় আর কি। ধর হচ্ছে যে রিসার্চ করা, ইনভেস্ট করা, নতুন কোনো প্রজেক্ট হচ্ছে হাতে নেওয়া, নতুন কোনো প্রোডাক্ট লাইন ওপেন করা, এগুলো হচ্ছে যে রিয়েল অ্যাক্টিভিটি, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে। ঠিক আছে, রিয়েল অ্যাক্টিভিটি না তাইলে কোন, যদি তোমরা চিন্তা করো সেটা হচ্ছে কি যে ধরো অ্যাক্রুয়ালস ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল। ঠিক আছে, অ্যাক্রুয়ালস ম্যানেজমেন্ট ইটস নট, সো অ্যাক্রুয়ালস ম্যানেজমেন্টের কারণে যে প্রফিট কমে বাড়ে, ইটস নট কামিং ফ্রম রিয়েল অ্যাক্টিভিটি। মানে বিজনেসেস প্রোডাক্ট বানায়, প্রোডাক্ট সেল করলে যত কষ্টে বানাবা তার থেকে বেশি প্রাইস হচ্ছে সেল করবা, এবং এর মাঝখান দিয়ে প্রফিট করবা, দ্যাটস থ্রু রিয়েল অ্যাক্টিভিটি এই প্রফিটটা। কিন্তু যদি আর্নিং ম্যানেজমেন্টের কারণে সামনের বছরের সেলকে এই বছর দেখাই দিলা, এই বছরের খরচকে সামনের বছর দেখাই দিলা, এবং এইভাবে হচ্ছে প্রফিট বাড়াইলা,
তাহলে এই যেটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল অ্যাক্টিভিটির কারণে এই প্রফিটটা জেনারেট হচ্ছে না। ঠিক আছে। সো সো এখানে হচ্ছে রিয়েল ইফেক্টস, অ্যাকাউন্টিং এর কারণে কি রিয়েল ইফেক্টস পড়ে। তো এই তিনটা ধারাটা কি বোঝাচ্ছে, এই তিনটা ধারা হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং লিটারেচারকে তিন ভাগে ভাগ করছে। তো নেক্সট টাইম হোয়েন এভার ইউ আর রিডিং এ পেপার, অলসো লেট আস নো, যখন তোমরা প্রেজেন্টেশন করবা তখন তোমাদেরকে বলবা যে এই তিনটার মধ্যে কোন স্ট্রিমে হচ্ছে যে পড়ে তোমার তোমার পেপারটা। ঠিক আছে। এটা কি রিয়েল ইফেক্টে পড়ে নাকি ভ্যালু রিলেভেন্সে পড়ে নাকি কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, সো রিয়েল ইফেক্টটা বুঝছো যে, এবং রিয়েল অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টও আছে, রাইট? যে কোনো কারণে কোনো বছরের প্রফিট যদি আহ, না মেনটেন করতে পারে, যে প্রফিট যেটা টার্গেট সেটা ফুলফিল করতে পারতেছে না, তো যে এক্সপেন্স গুলো আছে R&D রিলেটেড বা ওই টাইপের হচ্ছে যে এক্সপেন্স গুলা কমায় দেয়, তো ওই বছর রিসার্চটা কমায় দেয় এবং এর মাধ্যমে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রফিটটা বাড়ায়। তো দ্যাটস অ্যাকচুয়ালি থ্রু রিয়েল অ্যাক্টিভিটি। ভাইয়া, হ্যাঁ, প্রত্যেকটা রিসার্চ কি এই তিনটার মধ্যে যে কোনো একটাতে পড়বে? ইন জেনারেল আচ্ছা। তুমি দেখবা, আর তুমি ভাইয়া, পেপার গুলো দেখবা, তুমি ধরো আমরা কি কি পেপার পড়ছি ওগুলো যদি এখন আলোচনা করি তোমরা বুঝবা যে কিভাবে পড়ছে। হ্যাঁ, বলো। আর এখানে আর্কাইভাল বলতে কি বুঝাইছে? এই আর্কাইভাল ওয়ার্ডটা দিয়ে। আচ্ছা, আর্কাইভাল মানে হচ্ছে কি যে আর্কাইভ মানে কি? আর্কাইভ মানে আমি জানি যে হচ্ছে হয়তো বা জমা করে রাখছে কোনো হচ্ছে ডকুমেন্ট, হচ্ছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট গুলো, আমি এইটা হিস্ট্রিক্যাল বুঝছি ডকুমেন্ট, আর কি। এক্স্যাক্টলি। তো আর্কাইভাল অ্যাকাউন্টিং লিটারেচার মানে হচ্ছে যে, আচ্ছা দেন বললো আমাকে হোয়াট ইজ ইম্পেরিক্যাল। হোয়াট ইজ এম্পিরিক্স অর এম্পিরিক্যাল বলতে কি বোঝায়? এম্পিরিক্যাল অ্যাকাউন্টিং রিসার্চ বলতে কি বোঝায়? মানে মানে পরীক্ষা করে পাওয়া গেছে যেটা। বেসড অন অবজারভেশন। হ্যাঁ। সো পরীক্ষা করবা কিভাবে? অ্যাকাউন্টিং এ পরীক্ষা করবা কিভাবে? অবজারভেশন করে এরকম। ওই এন্ড যে মানে অবজারভেশন। কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ যেগুলো না, সেগুলো। সেটা ঠিক আছে, তুমি কোয়ালিটেটিভ হিস্টোরিক্যাল হইতে ডেটা পারে, গুলো নিয়ে কোয়ান্টিটিভ। করবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অ্যাকাউন্টিং, আমাদের অ্যাকাউন্টিং এর রিসার্চটা কিরকম, আমাদের তো হচ্ছে মেডিকেলের বা হচ্ছে যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিস গুলোর মতো না যে ওরা হচ্ছে কি যে এক্সপেরিমেন্ট সাথে সাথে রান করতে। আমরা কিছু এক্সপেরিমেন্ট করি বাট দ্যাটস ভেরি লিমিটেড। তো তুমি হচ্ছে গিয়ে যে ওইটার উপরে হচ্ছে যে রিসার্চ করে ওরা, রাইট? মেইনলি ওদের ফোকাস মেইনলি এখানে। আমাদের মেইন ফোকাস হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আর্কাইভাল রিসার্চ, হচ্ছে যে আর্কাইভাল ডেটা, যে যে ধরো ফর এক্সাম্পল আমি একটা রিসার্চ কোশ্চেন আসছে, ঠিক আছে, এখন আমি দেখবো হচ্ছে আচ্ছা ঠিক আছে, সো লেটস সি যে যত বছর মানে 70 থেকে 1970 থেকে এখন পর্যন্ত যে ডেটা গুলো আছে এটার উপরে এই এই জিনিসটা, এই হাইপোথিসিসটা খাটে কিনা। ঠিক আছে। সো আর্কাইভাল রিসার্চ মানেই হচ্ছে কি যে অ্যাকচুয়ালি ইম্পিরিক্যাল রিসার্চ। বুঝতে পারছো? হ্যাঁ। তোমরা তো সাধারণত যে পেপার গুলো পড়তেছো এগুলো আর্কাইভাল রিসার্চের মধ্যে, যে আহ, আগের আগের যে ডেটা গুলো আছে আমাদের ওই ডেটার উপরে হচ্ছে যে হাইপোথিসিসটা রান করে দেখা যায় রেজাল্ট হোল্ড করে কিনা। আচ্ছা, সো রিয়েল অ্যাক্টিভিটি হবে ফর এনি অ্যাকাউন্টিং ইনফরমেশন হাউ ফার্মস রিয়েল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি ইম্প্যাক্টেড। যে ধরো হচ্ছে কি যে ফর এক্সাম্পল IFRS ইয়া করার কারণে হচ্ছে যে রিয়েল অ্যাক্টিভিটিতে ইম্প্যাক্ট পড়ে কিনা। ঠিক আছে। অ্যাডপশনের কারণে, লয়ার অ্যাডপশনের কারণে, একদম যদি সিম্পল বলি। তারপরে হচ্ছে কি যে ফর এক্সাম্পল যে দুইটা কোম্পানির যদি হচ্ছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিমিলার হয়, মানে কম্পারেবিলিটির কথা বলতেছি আমি, ওকে, তাইলে হচ্ছে ওইটা তাদেরকে রিয়েল অ্যাক্টিভিটিতে কিভাবে ইম্প্যাক্ট করে। সো এই জিনিসগুলো হচ্ছে কি আম, ইয়া করে দেখা আর কি, যে কি অবস্থা বাস্তবে, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশনের কারণে কোম্পানির রিয়েল অ্যাক্টিভিটিতে কোনো ডিফারেন্স আসতেছে কিনা, এইটা। ওকে। সেকেন্ডটা হচ্ছে যে প্রাইস ইফেক্টস অফ ইনক্লুডিং ভ্যালু রিলেভেন্স। ভ্যালু রিলেভেন্স হচ্ছে কি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন কিভাবে ধরো ফর এক্সাম্পল স্টক প্রাইস কে ইম্প্যাক্ট করতেছে। যে কোনো ফার্মের, এটা তো খুব ইজিলি তোমরা এখন বুঝে গেছো, যে কোনো ফার্মে যদি অ্যাকাউন্টিং ইনফরমেশন ক্লিয়ার থাকে, ইনফরমেশন অ্যাসিমেট্রি কম থাকে, তাইলে হয়তো মানুষ হচ্ছে গিয়ে যে আনসার্টেনিটি কমে এবং মানুষ হয়তো হচ্ছে যে কোনো গুড নিউজ আসলে রিয়াক্টটাও বেশি হবে। পিপল, বিকজ পিপল ট্রাস্ট দোজ ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশন। ব্যাড নিউজ আসলে হচ্ছে কি যে রিয়াক্ট ভাবে হবে। ঠিক আছে।
তো স্টক মার্কেটের প্রাইস উড বি মোর অ্যালাইন্ড উইথ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন। এটা কি বুঝতে পারছো কিনা? এবার বুঝতে বুঝতে পারছো কিনা? ওকে। ভ্যালু রিলেভেন্সে আরেকটা জিনিস আসে, কোশ্চেন থাকলে সাথে সাথে করবা। ভ্যালু রিলেভেন্সে কিন্তু শুধুমাত্র স্টক মার্কেট না, বন্ড মার্কেট হইতে পারে, যে বন্ড মার্কেট কিভাবে এফেক্ট করতেছে, অথবা এনি আদার, মানে ভ্যালু কিভাবে মানে ভ্যালুটা, তুমি একটা কোম্পানির ভ্যালু হচ্ছে ডিরেক্ট হইতে পারে, স্টক প্রাইস বন্ড মার্কেট হয়তো একদম ডিরেক্ট, কিন্তু ইনডিরেক্টও হইতে পারে। যেমন ধরো হচ্ছে কি যে লোন বেশি পাইতে হেল্প করতেছে কিনা, ঠিক আছে? আহ এটা হইতে পারে, এটা অবশ্য কস্টলি মনিটরিং এর মধ্যেও পড়বে। সো এটা হচ্ছে যে তোমার ভ্যালু রিলেভেন্সটা তোমার স্টক মার্কেট বন্ড মার্কেটও হইতে পারে, আবার বাইরেও ধরো থার্ড পার্টি কিভাবে এটাকে মেজার করতেছে, ঠিক আছে, সেটাও হইতে পারে। থার্ড পার্টি বলতে এখানে ব্যাংক হইতে পারে, গভর্নমেন্ট হইতে পারে, জেনারেল পিপল হইতে পারে, যে যে ধরো ফর এক্সাম্পল যদি অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি ভালো হয়, ওরা যদি ভালো প্রেজেন্ট করে, তাহলে এসএসসি ইনভেস্টিগেশন কম হচ্ছে কিনা, দ্যাটস অলসো ভ্যালু রিলেভেন্স, বিকজ এসএসসি মনে করতেছে যে এখানে ঝামেলা কম, সো এখানে ওরা ইনভেস্টিগেশন কম করতেছে। সো মানুষ কিভাবে ভ্যালু করতেছে অ্যাকাউন্টিং ইনফরমেশনটা এবং ওইটার কারণে কি ইফেক্ট হচ্ছে, সেইটা হচ্ছে যে ভ্যালু রিলেভেন্সের মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা, আর 3 নাম্বারটা হচ্ছে কস্টলি কন্ট্রাক্টিং। যে আমরা তো এর আগে ইয়াতে পড়ছি, এটা হচ্ছে যে ডেট কন্ট্রাক্টিং হইতে পারে, এক্সিকিউটিভ কন্ট্রাক্টিং হইতে পারে, অথবা সোশ্যাল কন্ট্রাক্ট এটার মধ্যে পড়তে পারে। যে আহ, আমরা জানি যে এখানে হচ্ছে যে বিভিন্ন পার্টি আছে, আম, বিভিন্ন পার্টি আছে, এবং ওই পার্টিগুলার কারণে হচ্ছে এবং পার্টিকুলার ইনসেনটিভ আলাদা, তো এই কারণে তাদের মধ্যে কনফ্লিক্ট হবে, রাইট? কোম্পানি, ব্যাংক হচ্ছে যখন লোন দিচ্ছে, ব্যাংকের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমি যেই টাইমের মধ্যে লোন দিচ্ছি, যেই রিস্ক লেভেল চিন্তা করে, এই সিমিলার টাইপ রিস্ক লেভেল মেনটেন করে হচ্ছে ও আমাকে হচ্ছে যে লোন ব্যাক দিবে, এবং সামনে ইন্টারেস্ট সহ লোন ব্যাক দিবে। ফার্মসের টার্গেট হচ্ছে গিয়ে যে লোনটা নিয়ে হচ্ছে আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে আমি যেই টাকায় হচ্ছে যে লোন নিচ্ছি তার থেকে বেশি প্রফিট করে আমি ইয়ে করবো, রাইট? তো ব্যাংক চাচ্ছে যে বেশি রিস্ক নিও না, ফার্ম চাচ্ছে হচ্ছে বেশি প্রফিট করতে, সো বেশি প্রফিট করতে চাইলে বেশি রিস্ক নিতে হবে। তো এখানে হচ্ছে কনফ্লিক্ট ক্রিয়েট হয়, রাইট? তো অ্যাকাউন্টিং ইনফরমেশন কিভাবে এই কনফ্লিক্ট গুলোকে হচ্ছে গিয়ে যে ইয়া করে, সলভ করে, এবং কিভাবে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট ইয়া করতে পারে। সো আমরা এর আগে পড়ছিলাম যে যদি অ্যাকাউন্টিং ইনফরমেশন ভালো না হয়, রিলায়েবল না হয়, তাহলে হচ্ছে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিলেটেড কভনেন্ট গুলো কম হয়, রাইট? বিকজ কারণ কি, কারণ হচ্ছে ওই কভনেন্টের কোনো মানে হয় না। আমি জানি যে ওরা অ্যাক্রুয়ালস ম্যানেজমেন্ট করবে, করে হচ্ছে যে কভনেন্টের যে আমার ভায়োলেশনটা ঠেকাবে। তো তাহলে আমার কভনেন্ট দিয়ে লাভ কি, যদি আমি জানি যে এখানে হচ্ছে যে বেশি ম্যানুপুলেশন হয়। তো আমি তো তখন হচ্ছে যে অ্যাকাউন্টিং কভনেন্ট দিব না, এবং ওটার ফলশ্রুতিতে তো হচ্ছে কস্ট অফ ডেটও বাড়বে, ঠিক আছে, বেশি রিস্কি মনে হবে। অথবা অন্য হয়তো অন্য সুইপস বা অন্য যেগুলো দিবে, যেগুলো অ্যাকাউন্টিং রিলেটেড না, সেই ধরনের কোভনেন্ট হয়তো বাড়বে। তো কিভাবে হচ্ছে যে, এবং কন্ট্রাক্টিংটা অলওয়েজ কস্টলি, বিকজ দ্যার ইজ লটস অফ ফ্রিকশন। এক একজন ইয়াটা হচ্ছে গিয়ে যে কনফ্লিক্ট, এক একজন ইনসেন্টিভ এক এক রকম, অ্যাকাউন্টিং ইনফরমেশন বা অন্য ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে গিয়ে যে অ্যাসিমেট্রিক, এন্ড দ্যাটস ওয়াই ইটস কস্টলি টু ডু দ্য কন্ট্রাক্ট এন্ড দেন অলসো এনফোর্স দ্য কন্ট্রাক্ট অ্যাজ ওয়েল, রাইট? তো এই কারণে হচ্ছে যে এটা ইয়াতে পড়ে। সো কস্টলি কন্ট্রাক্টিং তখন তোমার হচ্ছে যে এক্সিকিউটিভ কম্পেনসেশন, ডেট কন্ট্রাক্টিং, ওই জিনিসগুলো, এবং ধরো হচ্ছে যে ইএসজি গুলো হয়তো কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যেই পড়বে, ঠিক আছে? ওটা ওটা আমি হচ্ছে যে সোশ্যাল কন্ট্রাক্টিং বলতে ওটাই বুঝাচ্ছি, যে তুমি এই সোসাইটিতে কাজ করো, দেন তোমার হচ্ছে গিয়ে যে এই সোসাইটির উপর তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। সো তুমি বিজনেস করতে যে ইনভায়রনমেন্টে হার্ম করতেছো, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। তো ওই জিনিসগুলো হচ্ছে এই জন্য হচ্ছে তুমি দেখবা যে ইএসজি রিলেটেড ইনফরমেশন দিতে হবে, রাইট? যে তুমি কি করতেছো না করতেছো, এবং দ্যাটস অলসো পার্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো এই অ্যাকাউন্টিং ইনফরমেশন কিভাবে এটাকে মিটিগেট করতে পারে, এবং ইএসজি রিলেটেড অনেক রুলস রেগুলেশন আসতেছে, রাইট? কিভাবে প্রোগ্রাম করতে হবে বা কি কি করতে হবে না করতে হবে, একটা হচ্ছে গিয়ে রিয়েল ইএসজি কি করতেছে সেটা, আবার হচ্ছে কিভাবে প্রেজেন্ট করবে সেটাও। হয়তো ফিচার এরকম হতে পারে যে ইএসজি রিলেটেডই অডিট করতে হবে, ঠিক আছে? অডিটর দিয়ে অডিট করে দেখতে হবে যে ওরা প্রপারলি যেটা বলতেছে সেটা কি আসলে হচ্ছে কিনা, সরকারের রুলস রেগুলেশন ফলো করতেছে কিনা, সেটাও একটা হয়তো হতে পারে, ঠিক আছে?
তো এনি রিসার্চের ক্ষেত্রে এই তিনটাকে হচ্ছে যে তোমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলো। বল হচ্ছে তিনটা পার্সেন্ট বেস করে how accounting matters. That is how accounting contributes to aggregate welfare and how does one evaluate an accounting regime. তো প্রথমে হচ্ছে বল মানে ও ডিফাইন করে অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টিং কিভাবে হচ্ছে aggregate welfare মানে aggregate welfare বলতে পুরো সোসাইটি at large কিভাবে বেনিফিটেড হতে পারে, তো এটা ওদেরকে aggregate welfare কিভাবে কন্ট্রিবিউট করতেছে। তো ও বলতেছে যে যদি অ্যাকাউন্টিং এর কন্ট্রিবিউশন বেশি হয় তার মানে aggregate welfare আরো বাড়বে। For example, if a new accounting standard improves investment decision across firms, it leads to more efficient resource allocation and economic growth. So this standard actually is more important and it matters in terms of contributing to aggregate welfare. তো এই বল হচ্ছে এখানে তিনটা জিনিস ডিসকাস করে, তিনটা এরিয়াস অফ আনসাইকেল অ্যাকাউন্টিং: রিয়েল এস্টেট, প্রাইসেস এন্ড কস্টলি কন্ট্রাক্টিং। এই তিনটাও হচ্ছে যে মানে তিনটারও কিছু লিমিটেশন আছে, ওগুলো ডিসকাস করে। তারপরে হচ্ছে ইভেন এটাও বলতে পারো যে অ্যাকাউন্টিং আউটডেটেড অ্যাকাউন্টিং ইনফরমেশনের ক্ষমতা থাকে ইকোনমিক ওয়েলফেয়ারে কন্ট্রিবিউট করার। ইট ডাজন্ট মিন যে দেয়ার অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি নভেল হয় বা কোনো নতুন ধরনের ফ্রেশ কোনো অ্যাকাউন্টিং ইনফরমেশন, তাহলে ওইটাই যে ইকোনমিক ওয়েলফেয়ারকে কন্ট্রিবিউট করতে পারবে, it doesn't mean that. Outdated information also has that ability. তো এরপরে হচ্ছে দুই ধরনের অ্যাকাউন্টিং এর মধ্যে ডিসটিংশন করে, নর্মেটিভ আর একটা হচ্ছে পজিটিভ অ্যাকাউন্টিং। নর্মেটিভ অ্যাকাউন্টিং আমরা পড়ছি যে মানে আসলে নর্মেটিভ বলতে হোয়াট শুড বি, আর পজিটিভ অ্যাকাউন্টিং হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং। ফর এক্সাম্পল, নর্মেটিভ বোঝায় যে কোন ধরনের অ্যাকাউন্টিং রুল আসলে আমার কোনো সার্টেন গোল অ্যাচিভ করতে হেল্প করবে। আর পজিটিভটা বলতেছে যে কোনো এক্সিস্টিং রুল আসলে কিভাবে আমার ফার্ম বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতেছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাকাউন্টিং দেখে। তো এখন বলতে যে একটা আইফারএস সার্টিন কোন আইফারএস স্ট্যান্ডার্ড মানে ওভারঅল ইফেক্ট সোসাইটির উপরে, এটা আসলে কোন ইন্ডিভিজুয়াল ফার্ম বা ফার্ম লেভেলে আসলে স্টাডি করে বোঝা সম্ভব না আর কি। দেন হচ্ছে আরেকটা প্রবলেম অ্যাড্রেস করতে বল যে ডিস্ট্রিবিউটিভ ইফেক্ট অফ অ্যাকাউন্টিং। মানে হচ্ছে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেমন একটা নতুন কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসলো, এটা যদি আমার সোসাইটি ওভারঅল সোসাইটি কিভাবে ইম্প্যাক্ট মানে করতেছে বা ইফেক্ট করতেছে, এটা বোঝার আগে আসলে আমরা বুঝতে হবে যে সবাইকে আসলে ইকুয়ালি এফেক্ট নাও করতে পারে। ফর এক্সাম্পল, কোন একটা নতুন স্ট্যান্ডার্ড আসছে, এখন এই নতুন স্ট্যান্ডার্ডটা হয়তো লার্জার ফার্ম বা বিগ স্কেল ফার্মদেরকে বেনিফিট বেশি দিতে পারে, স্মল ফার্মদেরকে হয়তো নাও দিতে পারে। হয়তো স্মল ফার্মরা নাও কমপ্লাই করতে পারে হায়ার কস্ট, আর লার্জ ফার্ম হয়তো ইজিলি কমপ্লাই করতেছে। তো এইটা হচ্ছে আরো ডিপার অ্যানালাইসিস বললো যে কি বলে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অর এনি রেজিম cannot affect everyone equally. এরপরে হচ্ছে বল হচ্ছে যে কনক্লুড করে যে অ্যাকাউন্টিং আসলে এক লার্জ সোসাইটিকে কিভাবে কন্ট্রিবিউট করতেছে, এটা নিয়ে আসলে রিসার্চ খুবই কম করা হয়েছে, আর এটা নিয়ে আসলে খুবই অ্যাওয়ারনেসটা আসলে খুবই কম। আর ইভেন এটাও বলছে যে এই যে তিনটা স্ট্রিম যে আমরা দেখলাম, রিয়েল এস্টেট, প্রাইস এফেক্ট, কস্টলি কন্ট্রাক্টিং, এই তিনটা দিয়ে আমরা এই এই যে মানে এই রিলেশনশিপটা যে আমরা স্টাডি করবো, এই যে অ্যাকাউন্টিং কন্ট্রিবিউটিং টু অ্যাকাউন্টিং গ্রোথ, এটা আসলে করাটা খুবই ডিফিকাল্ট, কারণ এই তিনটা তো অনেক ধরনের জিনিস আছে, ওকে, এখানে আমি এরপরে একটু কথা হচ্ছে বলি, দাঁড়াও। সো অ্যাকাউন্টিং ইকোনমিক্স ওয়েলফেয়ার, এটা হচ্ছে যে তোমার একটু কম এক্সপ্লোর হয়েছে, সেটা হচ্ছে এই বলতেছে, এবং এটার কারণও আছে কেন কম এক্সপ্লোর হয়েছে। তো এটা নিয়ে আমি মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম যে আসলে হচ্ছে
অ্যাকাউন্টিং ডিরেক্টলি ইকোনমিক ওয়েলফেয়ারকে চেঞ্জ করতেছি কিনা এটা আসলে দেখাটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে এটা আমি গত ক্লাসে বলছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট ইফেক্ট হয় না, মানে ইকোনমিক, মানে একটা ইকোনমির যে ওয়েলফেয়ার আছে এটা কিভাবে হচ্ছে যে চেঞ্জ হইতে পারে, এটা অ্যাকাউন্টিং এর কন্ট্রিবিউশন ডিরেক্ট না, ফাইন্যান্সের কন্ট্রিবিউশন ডিরেক্ট হইতে পারে। যে ধরো ফর এক্সাম্পল যদি একটা লোকাল এরিয়ার কোম্পানিগুলা, যে কোনো একটা লোকাল এরিয়াতে কোম্পানিগুলা যদি বেশি বেশি ধরো ফর এক্সাম্পল রিসার্চ করতেছে বা অনেক প্রোডাক্ট রিসার্চ করতেছে, দেন হয়তো ওভারঅল ওই কোম্পানিতে হচ্ছে যে বা ওই এরিয়াতে হচ্ছে যে হয়তো হচ্ছে ওভারঅল তাদের মানুষের হচ্ছে যে ইকোনমিক ওয়েলফেয়ার ডেভেলপ হইতে পারে, রাইট, যে তাদের কনজাম্পশন এন্ড এভরিথিং। এবং ধরো হচ্ছে কোনো কোম্পানি কোনো একটা এরিয়াতে অনেক প্রোডাকশন কোম্পানি আছে, সো দেখা যাবে হচ্ছে যে ওদের অনেক লেবার লাগবে, সো লোকাল ইকোনমির মানুষজন হচ্ছে যে ওখানে হচ্ছে লেবার করতেছে এবং তারা আর্ন করতেছে। তো সেইভাবে হচ্ছে যে লোকাল ইকোনমিতে ওরা ইম্প্যাক্ট রাখতেছে। কোন একটা লোকাল ইকোনমিতে ধরো ফর এক্সাম্পল মানে অনেকগুলো ব্যাংক আছে, রাইট। তো তাহলে দেখা যাবে যে ইজিলি ওই লোকাল ইকোনমির যে বিজনেস গুলো আছে তারা হচ্ছে যে ইজিলি লোন নিতে পারবে ব্যাংক গুলা থেকে, এন্ড দেন বিজনেসের জন্য ক্যাপিটাল রেজ করাটা ওদের জন্য ইজি হবে। তো এইভাবে হচ্ছে ফাইন্যান্স ডিরেক্টলি ইফেক্ট করতে পারে যে ইকোনমিক ওয়েলফেয়ারের জন্য। কিন্তু ফর এক্সাম্পল ধরো হচ্ছে যে অ্যাকাউন্টিং ডিরেক্টলি এফেক্ট করে না। অ্যাকাউন্টিং ডিফেক্ট করে হচ্ছে সেকেন্ড অর্ডার অথবা তারপরে আম, তাদের ইফেক্ট। যেমন হচ্ছে যে ধরো অ্যাকাউন্টিং কি করে, অ্যাকাউন্টিং ধরো হচ্ছে যে যদি আমি একদম বেসিক ইয়াতে যাই, যদি তুমি অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি তুমি প্রপারলি প্রেজেন্ট করো তাহলে কি হবে, তাইলে হয়তো ফাইন্যান্স গুলা আম, ইয়া হবে, এটাকে কি বলে, ফাইন্যান্স গুলা খুবই হবে। ইফেক্টিভ হবে, ফাইন্যান্স ডিসিশন গুলা। এন্ড দেন এটার কারণে হচ্ছে যে সোসাইটিতে হচ্ছে ইম্প্যাক্ট পড়বে। ফর এক্সাম্পল একটা এরিয়াতে যদি ধরো অ্যাকাউন্টিং ফার্ম আছে, মানে মেইন একটা কনসেপ্ট, এটা আমেরিকাতেও এটা সেম, বাংলাদেশেও আছে, যে অ্যাকাউন্টেন্ট শর্টেজ, রাইট, যে তোমার যে পরিমাণ অ্যাকাউন্টেন্ট দরকার সে পরিমাণ অ্যাকাউন্টেন্ট নাই। সো দেখা যাচ্ছে যে তাইলে হচ্ছে যে লোকাল ইকোনমিতে স্মল ফার্ম গুলা ভালো অডিটর পাচ্ছে না, এন্ড দেন ওরা হচ্ছে সার্টিফিকেশন ওরা ভালো হয়তো পাচ্ছে না, এন্ড দ্যাটস ওয়াই হয়তো ব্যাংক থেকেও তাদের লোন নিতে সমস্যা হচ্ছে। তো এন্ড দেন এই কারণে ইকোনমিতেও হচ্ছে যে এফেক্ট পড়তেছে। সো ফার্স্টে অ্যাকাউন্টিং ইনফরমেশন impaired some financial decision, for example, and then that financial, because of that problem within this financial decision, impact the economic welfare as well. তো এইটা হচ্ছে গিয়ে যে প্রবলেম, ঠিক আছে। সো যে তুমি অ্যাকাউন্টিং কিভাবে হচ্ছে যে ইকোনমিক ওয়েলফেয়ার এফেক্ট করতেছে, দ্যাটস নট ডিরেক্ট কানেকশন। সো ইউ নিড টু ফাইন্ড এবং যদি ডিরেক্ট না হয় তাহলে তোমার ইম্পেরিক্যালি এটাকে কজাল রিলেশন দেখানোটা ডিফিকাল্ট। কারণ তখন অনেকগুলো কোশ্চেন আসবে যে আসলে কি অ্যাকাউন্টিং এর ইনফরমেশনের কারণে কি তোমার ওই ফাইন্যান্সিয়াল ইয়েটা হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে, তো তোমার হচ্ছে যে কজাল রিলেশনটা দেখানো ডিফিকাল্ট হয়। তো এই কারণে কম, একদম যে নাই সেটা না, কিন্তু কম হচ্ছে এই কারণ, এটা একটা অনেক বড় কারণ। ঠিক আছে। আর রে বল হচ্ছে যে এই পেপারের মাধ্যমে হচ্ছে ওই ধরনের রিসার্চ কে একটু প্রমোট করার চেষ্টা করতেছে, এই আর কি। কন্টিনিউ করো ইনি। তবে যেটা বললাম যে তিনটা যে area দেখে আমরা যে অ্যাকাউন্টিং ইকোনমিক ওয়েলফেয়ার কতটুকু কন্ট্রিবিউট করতেছে এইটা কিভাবে মানে বুঝবো। এখন এইটা বোঝার আগে উই নিড টু আন্ডারস্ট্যান্ড আসলে এই তিনটা প্রক্সি এগুলা কতটুকু ভ্যালু, এই তিনটা প্রক্সিরও কিছু লিমিটেশন থাকতে পারে। এরপর বল হচ্ছে ফোকাস করে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে ইকোনমিক এফিসিয়েন্সি আর এটা হচ্ছে ইকুইটি। এখন হয়তো আমরা মানে বল হচ্ছে এখানে দেখতেছে যে তিনটা অ্যাকাউন্টিং প্রক্সি মানে আপু, তিনটা প্রক্সি দিয়ে আমি হচ্ছে মানে ইকোনমিক ওয়েলফেয়ার মাপার চেষ্টা করতেছি এখানে, মানে রিয়েল ইফেক্ট থেকে তিনটা ইকোনমিক প্রক্সি দিয়ে ওয়েলফেয়ার। আমি দেখবো যে অ্যাকাউন্টিং ওভারঅল ইকোনমিক ওয়েলফেয়ারকে কতটুকু কন্ট্রিবিউট করতেছে। তিন রিয়েল প্রক্সি বলতে ইফেক্ট, কি বুঝাচ্ছে, ওই যে তিন এরিয়াটা কি বোঝাচ্ছে, হ্যাঁ যে রিয়েল ইফেক্টস, হ্যাঁ প্রাইস হ্যাঁ হ্যাঁ ইফেক্টস এন্ড কস্টলি হ্যাঁ কন্ট্রাক্টিং হ্যাঁ। ওখানকার। আচ্ছা, মানে এই তিনটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইকোনমিক ওয়েলফেয়ারটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যদি হ্যাঁ হ্যাঁ এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা কেন হচ্ছে, তোমার অ্যাকাউন্টিং ইনফরমেশন কিন্তু ওই তিনটা ইয়াতে ডিরেক্ট কানেকশন। ঠিক আছে, যে তোমার হচ্ছে রিয়েল হ্যাঁ অ্যাক্টিভিটিতে ডিরেক্ট কানেকশন,
তোমার হচ্ছে যে ভ্যালু রিলেভেন্সের ডিরেক্ট কানেকশন, তোমার কস্টলি কন্ট্রাক্টিং এ ডিরেক্ট রিলেশন, এন্ড দেন এই তিনটা যে হয়তো হচ্ছে যে তোমার ইকোনমিক ওয়েলফেয়ারে হচ্ছে যে এফেক্ট করতেছে। সো দ্যাটস ওয়াই ইউ নিড প্রক্সি ফর দিস থ্রি, সো টু সি দ্যাট যে হাউ অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি এফেক্টিং ইকোনমিক ওয়েলফেয়ার। হুম, তো, মানে এখন দুইটা জিনিস নিয়ে বল ফোকাস করছে, ইকোনমিক এফিসিয়েন্সি বুঝলে যে হাউ ওয়েলদি সোসাইটি ইজ, আর ইকুইটি হচ্ছে হাউ দ্য ওয়েলথ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য সোসাইটি। এখন এই ব্যাপারে অ্যাকচুয়ালি বল ফোকাস মোর অন ইকোনমিক এফিসিয়েন্সি রাদার দ্যান অন ইকুইটি। কিন্তু এই দুইটাই কিন্তু আমার হচ্ছে ইম্পর্টেন্সটা অনেক, বল নিজেও মানে তো এখানে হচ্ছে বল ইনকনসিস্টেন্সি অ্যাড্রেস করছে। সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং রেজিম বা অ্যাকাউন্টিং জিনিসটা হচ্ছে কখন এক্সিস্ট করে, যখন কোনো ধরনের ফ্রিকশনস এক্সিস্ট করে। ফ্রিকশনস থাকে বলেই কিন্তু অ্যাকাউন্টিং রেজিম মানে ইন্ট্রোডিউসড হয় আর করে। কিন্তু এতে অ্যাকাউন্টিং রেজিমের প্রবলেমটা হচ্ছে যে সবাই আসলে ইকুয়ালি বেনিফিটেড নাও হতে পারে, সাম পার্টিজ মে বেনিফিট মোর দ্যান আদার। তো এইটার সলিউশন বন্ড কি দিছে, সলিউশনটা দিছে মানে এই প্রিন্সিপাল হচ্ছে ক্যালডার হিক্স কম্পেনসেশন প্রিন্সিপাল, বা ওটা আরেক নামে বলি সেকেন্ড থিওরেম অফ ওয়েলফেয়ার ইকোনমি। এই প্রিন্সিপালটা বলে যে মানে কোন ধরনের যদি মানে পলিসি চেঞ্জ আসে, ওইটা হচ্ছে ওইটা যদি আমার কাউকে যদি বেনিফিট বেশি দেওয়া হয় কারো থেকে, তাহলে যারা বেনিফিট বেশি পাচ্ছে ওরা হচ্ছে ওই কম বেনিফিটেড পার্টিসদের কম্পেনসেশন দিয়ে ইকুয়াল করে দিবে। বা বলতে গেলে এটার মাধ্যমে ওয়েলথ মানে ওভারঅল সোসাইটির ওয়েলথকে আরো রিডিস্ট্রিবিউট করা, ইকুয়াল করে দেওয়া। এখন এইভাবে হচ্ছে বলতেছে মানে জিনিসটা আরো সলভ হবে, যে কোনো অ্যাকাউন্টিং রেজিমে যদি কেউ ইকুয়ালি বেনিফিটেড না হয় তাহলে এই প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল দিস প্রবলেম ক্যান বি অ্যাড্রেসড অর সলভ। কিন্তু এই জিনিসটা এই প্রিন্সিপালের একটা ইনকনসিস্টেন্সি আছে লজিক্যালি, সেটা হচ্ছে দিস প্রিন্সিপাল ইজ ভেরি difficult to apply in a friction world, in a world with friction। কারণ হচ্ছে কম্পেনসেশন আসলে কতটুকু দিব আর ফ্রিকশন কিভাবে দিব। মানে কি আপু? হ্যাঁ, ফ্রিকশন ফ্রিকশন মানে এখানে কি মানে অ্যাসিমেট্রিটা বোঝাচ্ছে? হ্যাঁ, ইনফরমেশন অ্যাসিমেট্রি বা যে কোনো ধরনের যে ট্রানজাকশন কস্ট, এই ধরনের ফ্রিকশনস থাকে মানে এই যেমন ইনফরমেশন অ্যাসিমেট্রিটাকে সলভ করার জন্য কিন্তু অ্যাকাউন্টিং আছে, বুঝতে পারছো? আমি মানে ফ্রিকশন কুড বি এনিথিং দ্যাট, যেটা হচ্ছে যে তোমার ওটাকে হচ্ছে যে করতে মানে ডিফিকাল্ট হচ্ছে, রাইট? কোনো কিছু করতে ডিফিকাল্ট হচ্ছে। ফর এক্সাম্পল ধরো হচ্ছে কি যে আমার কাছে একটা নলেজ আছে, অ্যাকাউন্টিং নলেজ বা অ্যাকাউন্টিং রিসার্চ নলেজ, আই ওয়ান্ট টু শেয়ার ইট উইথ যারা হচ্ছে যে বাংলাদেশে স্টুডেন্ট যারা আছে, যারা অ্যাকাউন্টিং রিসার্চ করতে আগ্রহী, তাদের কাছে আমি ইয়া করব। তো ধরো হচ্ছে কি যে আমার কাছে মনে হইলো অনলি গড ক্যান ডু ইট ফ্রিকশনলেসলি আর কি। যে ধরো আমার কাছে মনে হইলো এন্ড দেন আমি হচ্ছে কি যে এবং আমার মনে হইলো এবং আমি করতে চাই, যারা নিতে চায় তারাও আগ্রহী, এন্ড দেন সাথে সাথে হচ্ছে যে যদি ফ্রিকশনলেস হয় কি হবে, সাথে সাথে হচ্ছে যে ট্রান্সমিটেড হয়ে যাবে ইনফরমেশন গুলা। বাট হুম, ইটস নট পসিবল, কারণ কি আই ডোন্ট নো দেম, যারা মানে হচ্ছে এটা নিতে আগ্রহী, দে ডোন্ট নো যে কার কাছ থেকে নিবে। এন্ড তারপর জানার পরেও হচ্ছে কি যে আই ক্যান নট ট্রান্সমিট ইট ইমিডিয়েটলি, আই নিড টু টেক টাইমস এন্ড গো থ্রু এভরিথিং এন্ড এটা দেন পাশাপাশি তোমাদের লাইফের ফ্রিকশন আছে, তোমাদের ক্লাস, জব, এই সেই আছে, আমারও ইয়ে আছে, আমি অসুস্থ হয়ে শুয়ে আছি, সো আমিও প্রপারলি হয়তো ডেলিভার করতে পারতেছি না। সো দ্যার ইজ লটস অফ থিংস দ্যাট অ্যাকচুয়ালি স্মুথলি এটাকে হচ্ছে যে ইয়ে করতে সমস্যা করে আর কি। সো ফ্রিকশনলেস ওয়ার্ল্ডে যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, দেন হয়তো হচ্ছে কি যে এই জিনিসগুলোটাই করাটা ইজি। বাট হচ্ছে যে অ্যাকচুয়ালি লেভেলে তোমার, তো ফ্রিকশনটাও কিন্তু আমাদের রিসার্চের অংশ, যে কি ফ্রিকশন আছে এবং এই ফ্রিকশনের কারণে কি ইফেক্ট পড়তেছে। ঠিক আছে। আচ্ছা, মানে সব রকমের কনস্ট্রেইনটস গুলাই ফ্রিকশন। হ্যাঁ, কনস্ট্রেন্ট গুলো, ইয়েস এক্স্যাক্টলি। তো এই প্রিন্সিপালটা ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল ইন আ ফ্রিকশনলেস ওয়ার্ল্ড। আর ফ্রিকশনলেস ওয়ার্ল্ডে তো আমরা জানি accounting দরকার পড়ে না। তাহলে বলতে গেলে পুরো যে
কনসেপ্টটা এটা অ্যাকচুয়ালি লজিক্যাল। তো এরপরে বল হচ্ছে আরেকটা থিওরির কথা বলে, কোর্সেস থিওরি অফ ফার্ম। কোর্স বলে যে ফার্ম এক্সিস্ট করেই হচ্ছে ইকোনমিক ফ্রিকশন আছে বলে, মানে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে দেয়ার ইজ নো নিড অফ অ্যাকাউন্টিং। আর ফার্মের আলটিমেট গোল হচ্ছে ইকোনমিক এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করা। আর বল হচ্ছে এই পেপারে দুইটা ক্লারিফিকেশন হচ্ছে, যে কোনো ইকোনমিক ফ্রিকশন মানে ইনসিগনিফিকেন্ট that cannot be ignored, has it can have big consequences. আর অ্যাকাউন্টিং হচ্ছে ওয়েলফেয়ারকে কন্ট্রিবিউট করতে পারে, এটার জন্য আসলে কোনো ধরনের সেন্ট্রাল অথরিটির দরকার পড়ে না। মানে কোনো ইফেক্টিভ অ্যাকাউন্টিং সিস্টেম ন্যাচারালি ওর ন্যাচারালি ওর ওই পাওয়ারটা থাকে ওর in order to improve economic welfare by influencing the behavior of farm or household or market. And it doesn't need any kind of direct intervention from the sector. তো বল হচ্ছে তিনটা জিনিস ডিফাইন করে, অ্যাকাউন্টিং কি, আর অ্যাকাউন্টিং রেজিম কি, আর অ্যাকাউন্টিং রিসার্চ। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা যখন অ্যাকাউন্টিং আমার অ্যাকাউন্টিং যখন ওয়েলফেয়ারকে কন্ট্রিবিউট করে কিনা এটা অ্যাসেস করার জন্য 5টা চ্যালেঞ্জ আছে বা 5টা ব্যারিয়ার আছে। ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে ডিফিকাল্টি ইন স্পেসিফাইং দ্য কাউন্টার ফ্যাক্টর। কাউন্টার ফ্যাক্টর, আমি যখন কোনো একটা সার্টিন, ফর এক্সাম্পল একটা অ্যাকাউন্টিং, নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড কতটুকু, এটা সোশ্যাল ভ্যালু কত, বা এটার ইকোনমিক ওয়েলফেয়ারে কতটুকু কন্ট্রিবিউট করার ক্ষমতা, এইটা আমি কম মানে তখনই বুঝতে পারবো যদি আমি এটা কোনো একটা হাইপোথেটিক্যাল সিনারিওর সাথে বা কোনো বেস লাইনের সাথে আমি কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার করে আমি তাহলে বুঝতে পারবো যে এই অ্যাকাউন্টিং রেজিম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত হবে। তো ইট ক্যান বি এনি কাইন্ড অফ বেস লাইন। বেসিকলি এখানে কয়েকটা বেস লাইনের কথা বলতে বল হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে একটা এক্সট্রিম যে সিনারিও হতে পারে যে ওয়ার্ল্ড উইথ নো অ্যাকাউন্টিং, এরকম কোন সিনারিওর সাথে কম্পেয়ার করে দেখবো যে এই অ্যাকাউন্টিং রেজিমের ইফেক্টিভনেস কত। এরপরে অনেক ধরনের থাকতে পারে যে কোনো হিস্টোরিক্যাল অ্যাকাউন্টিং মেথডের সাথে কম্পেয়ার করা। ফর এক্সাম্পল, আমি যদি এখন ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং ইউজ করতে চাই, আনতে চাই, ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং এ কমপ্লাই করতে হবে, তো আমি হিস্টোরিক্যাল মেথডের সাথে কম্পেয়ার করে দেখবো যে অ্যাকাউন্টিং কতটুকু আমার ওয়েলফেয়ার কন্ট্রিবিউট করতে পারতেছে, যে আমার হিস্টোরিক্যালের থেকে বেশি কন্ট্রিবিউট করতেছে কিনা, এরকম। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কয়েক ধরনের বেস লাইন বা কাউন্টার ফ্যাক্টুয়াল দিয়ে আমি কম্পেয়ার করি। এরপরে হচ্ছে সেকেন্ড যে ব্যারিয়ার, না সরি, ব্যারিয়ার গুলো হচ্ছে আসলে বলতেছে যে এগুলো হচ্ছে আসলে স্পেসিফাই করাটা খুবই ডিফিকাল্ট। বাই বিকজ অফ ল্যাক অফ ডেটা বা ডেটা আনঅ্যাভেলেবিলিটি। তো এই কারণে হচ্ছে হয়তো ইটস ডিফিকাল্ট। আবার যে আরেকটা যে বেস কেস কথা বলবো, which is called extreme base case, কোনো the world with no accounting, এটা আসলে ইমাজিন করা খুবই কোয়াইট ইম্পসিবল। তো এই জিনিসটা করাটা আর সেকেন্ড যে ব্যারিয়ার থাকতে পারে বা চ্যালেঞ্জ থাকতে পারে আমার এই এই অ্যাকাউন্টিং এর সোশ্যাল ভ্যালু অ্যাসেস করাটা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল কমপ্লিমেন্টারি। মানে হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম কিন্তু আরো অনেক ধরনের ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের সাথে জড়িত থাকতে পারে বা লিঙ্ক থাকতে পারে। ইট কুড বি এনি কাইন্ড অফ থিং লাইক মনিটারি সিস্টেম বা এডুকেশন, লিগাল ফ্রেমওয়ার্ক। আমি যে বলতে পারবো, যেটা ভাইয়া অলরেডি আগে বলছেন, যে কোন অ্যাকাউন্টিং রেজিম একা আসলে আমার যে সোশ্যাল ভ্যালু বাড়াচ্ছে কিনা এটা আমি উইথ কনফিডেন্স বা 100% সিউরিটি দিয়ে বলতে পারতেছি না, কারণ এটার সাথে হয়তো আরো অনেক ধরনের থাকতেও পারে, কন্ট্রিবিউশন থাকতে পারে, বা কোনো ধরনের ফর এক্সাম্পল রেগুলেটরি বডি, বা ইভেন দ্য এডুকেশন অফ অ্যান অ্যাকাউন্টেন্ট, বা ইভেন এনি আদার লিগাল ফ্রেমওয়ার্ক। এরপরে এখন হচ্ছে সমস্যা হচ্ছে যে এই দুইটাকে আচ্ছা, এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে কজালিটিতে। তো ফ্রম নাও অন যখন তোমরা পেপার প্রেজেন্ট করবা, তখন তোমরা হচ্ছে যে এই ধরনের কোশ্চেন রেজ করবা যে কজালিটি মানে ওরা যেটা বলতেছে রেজাল্ট পেপারে,
ওই পেপারটাতে যে লিঙ্ক দেখাচ্ছে ওটা কেন না হইতে পারে, মানে তোমরা হচ্ছে যে অল্টারনেটিভ আর্গুমেন্ট দিবা। ঠিক আছে, ফর এক্সাম্পল কিরকম একটা কোশ্চেন ধরো হচ্ছে গিয়ে যে বিগ ফোর অডিট করলে তোমার হচ্ছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশনের কোয়ালিটি বাড়ে কিনা। ঠিক আছে, এখন হচ্ছে আম, তো এন্ড দেন হয়তো রিসার্চে দেখা গেছে যে হ্যাঁ বিগ ফোর অডিট করলে অ্যাকাউন্টিং রিসার্চ বাড়ে। হোয়াট কুড বি, মানে কোন আরেকটা আর্গুমেন্ট নিয়ে আসতে পারো যেটা এইটা কজাল রিলেশনটাকে হচ্ছে যে এটার মধ্যে কজালিটিতে কোশ্চেন তুলতে পারে, কোশ্চেন তুলো। আহ মানে বিগ ফোর ফার্মের কাছে অনেক বেশি ইয়া থাকে, আহ, থাকে অনেক বেশি ক্লায়েন্টস থাকে, সবগুলো ক্লায়েন্টস কে ওরকম করে সময় দিয়ে ওরা যেটুকু করবে বাট তার ওটা তো চেয়ে রেজাল্ট ছোট পাইছে, ওরা ফার্ম। যে অ্যাকাউন্টিং রেজাল্ট পাইছে অলরেডি, ফর এক্সাম্পল যে বিগ ফোর ইউজ করলে অ্যাকাউন্টিং কোয়ালিটি বাড়তেছে। বাট তোমার আর্গুমেন্ট আচ্ছা। হবে যে এটা যদিও আমরা দেখতেছি ইট মাইট বি কো রিলেশন নট কজাল রিলেশন, এন্ড ইউ আস্ক সাম কোশ্চেন যেটা আসলে এটার কজাল রিলেশনটাকে কোশ্চেনে তুলে। নিড টু ফাইন্ড সাম আদার ওমিটেড ভেরিয়েবল যেটা আসলে দুইটাকে ইম্প্যাক্ট করতেছে, যেটার কারণে বিগ ফোরও ইম্প্যাক্টেড হচ্ছে, তোমার হচ্ছে যে এই অ্যাকাউন্টিং অন্য কোয়ালিটি ফার্মস ইম্প্যাক্টেড গুলো। হচ্ছে। আচ্ছা। এনিওয়ান, মাথায়। এখন থেকে এই প্র্যাকটিস গুলো করতে হবে, বিকজ তোমাদের নেক্সট হচ্ছে যে এই ধাপটা হচ্ছে ডেভেলপমেন্টের এইটা, ও মানে যে ভাইয়া, পেপার পড়ার ক্ষেত্রে। ধরেন ফ্রেমওয়ার্ক একটা অনেক ভালো হয়েছে। হুম, মানে মানে অডিটের যে আই আইএসএ পিসির গুলা যে আছে, আইএসএ গুলা অনেক বেশি স্ট্রংলি দেখা গেল, এই যে এটাই যে আইএসএ অনেক স্ট্রং একটা রুল বানাইছে, যে কারণে বিগ ফোরও হচ্ছে, অডিটিং কোয়ালিটিটাও তাইলে হচ্ছে। বিগ ফোর এর সাথে নন বিগ ফোর এর ডিফারেন্স হচ্ছে কেন? যদি আইএসএ রুলের কারণেই রেজাল্ট তো ওরা পাইছে যে বিগ ফোর থেকে হুম, নন বিগ ফোর থেকে বিগ ফোর এর অ্যাকাউন্টিং কোয়ালিটি ভালো। ঠিক আছে, এখন ধরো হচ্ছে কি যে এটাকে কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে যে এটা কেন এরকম আচ্ছা ভাই, এটা ওরা মানে না ওরা ওর বলতে চাচ্ছে কজলেশন না যে হতে পারে। ওরা বলতে চাচ্ছে যে বিগ ফোর এ অডিট করে বলেই অডিট কোয়ালিটি বাড়ে, কিন্তু আমাকে দেখাতে বলতেছেন যে বিগ হ্যাঁ, ফোর অডিট করে না, মানে এটা বিগ ফোর এর জন্য এই রেজাল্ট আসতেছে না, সামথিং এলস যেটা দুইটাকে এফেক্ট করতেছে, যেটার কারণে বিগ ফোরও হচ্ছে মানে বিগ ফোরও সিনারিওতে আসতেছে এবং অ্যাকাউন্টিং কোয়ালিটিও বাড়তেছে, এবং থার্ড একটা ভেরিয়েবল থাকবে ওটাকে ওমিটেড ভেরিয়েবল বলে। মানে হ্যাঁ আমরা হয়তো ওমিটেড ভেরিয়েবল খুঁজবো, যে হ্যাঁ, হচ্ছে আহ, যে জিনিসটা আমাদের স্মল ফার্মকে এফেক্ট করতেছে, কিন্তু স্মল ফার্ম না এখনো স্মল খারাপ ফার্ম না, করে। ইটস নট অ্যাবাউট স্মল ফার্ম, বিগ ফোর এবং অ্যাকাউন্টিং কোয়ালিটি দুইটাকে ইফেক্ট করতেছে। আচ্ছা। স্মল ফার্ম কুড বি ইউর থার্ড, মানে তোমার হচ্ছে ওমিটেড ভেরিয়েবল, যে স্মল ফার্মের সাধারণত হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিটি খারাপ, বিগ ফোর সাধারণত স্মল ফার্মকে অডিট করে না, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে বিগ ফোর করলে হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিটি বাড়ে। দ্যাট দ্যাট ইজ অল্টারনেটিভ স্টোরি। ঠিক আছে, এরকম যে কোনো অল্টারনেটিভ স্টোরি হতে পারে, যে এটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল ফর এনি রিজন, ধরো ফর এক্সাম্পল যাদের অ্যাকাউন্টিং কোয়ালিটি ভালো তাদেরকেই বিগ ফোর অডিট করতে চায়, কারণ কি রেপুটেশন কনসার্ন, যে কোনো কারণে মানে যদি হচ্ছে যে প্রবলেম হয় দেন হচ্ছে যে তাদের রেপুটেশন খারাপ হবে, তাদের বিজনেস খারাপ হবে। তো দ্যাটস ওয়াই তারা হচ্ছে যে অডিট ক্লায়েন্ট নেওয়ার সময় হচ্ছে যে যাচাই বাছাই করে না যে আসলে কাদের অ্যাকাউন্টিং কোয়ালিটি ভালো কাদের অ্যাকাউন্টিং কোয়ালিটি ভালো না। ঠিক আছে, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে এরকম হচ্ছে, সো ন্যান টু ইউনিট সাম এক্সোজেনাস শক, যেটার কারণে হচ্ছে যে বিগ ফোরটা হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে তোমার ফার্মের মধ্যে। ঠিক আছে, এই জন্য র্যান্ডম কথাটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় যখন তোমরা ইকোনোমেট্রিক্স পড়তে যাও, র্যান্ডম কথাটা এই জন্য ইম্পর্টেন্ট, যে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, যে ধরো ফর এক্সাম্পল গভর্নমেন্ট বলে দিল যে এই ইন্ডাস্ট্রি গুলাতে হচ্ছে বিগ ফোর ছাড়া অডিট করতে পারবে না, হুম। নাও লেটস সি হোয়াট হ্যাপেন। এটা কিন্তু গভর্নমেন্টে চুজ করে দিছে এখানে কিন্তু, এন্ড দেন তোমার ফার্দার কোশ্চেন হতে পারে গভর্নমেন্ট হয়তো এই ইন্ডাস্ট্রিতে চুজ করে দিছে বিকজ এই ইন্ডাস্ট্রিতে হয়তো কোনো ঝামেলা আছে এই কারণে, বাট ইউ ক্যান অলওয়েজ আর্গু, দ্যাটস হাউ হোয়াট ইউ নিড, যে তোমার অলওয়েজ আর্গু করতে হবে, মানে একটা সময় তোমার কাছে হয়তো মনে হবে যে এরকম আর্গুমেন্ট করলে কেমনে কি, এটা হচ্ছে যে মানুষ আর্গু করতে করতে একটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে যায়। ঠিক আছে,
অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ক্যান নট কনফিডেন্টলি তুমি কখনোই বলতে পারবে না যে 100% শিওর যেটা এরকম হচ্ছে, বাট ইউ উইল মানে গো এ পয়েন্ট যেখানে হচ্ছে যে তুমি মনে করবে যে আচ্ছা এর বেশি আর্গুমেন্ট আসলে হচ্ছে ফর দ্য আর্গুমেন্ট সেক, নট আমি কোনো কিছু ডেভেলপড হচ্ছে না, ঠিক আছে। বাট বিগ ফোর হইলেই যে অ্যাকাউন্টিং কোয়ালিটি ভালো হবে এটা তুমি ডাইরেক্টলি কজাল রিলেশন দিতে পারবে না আনলেস ইউ নিড সাম এক্সেজনাল শক, ঠিক আছে। সো এইভাবে আস্তে আস্তে হচ্ছে যে রিসার্চ আগায়, তো তুমি দেখবা যে পুরান পেপার গুলোতে তুমি দেখবে এক্সেজনাল শক নাই, ওরা জাস্ট দেখছে বিগ ফোর এর কারণে ইয়া হয় কিনা। নতুন পেপার গুলোতে তুমি দেখবা যে কোনো একটা শক আসছে, যেমন ধরো মাহফুজ ভাইয়ের যে একটা পেপার মনে হয় তোমরা পড়ছো, রাইট, যে রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার হ্যাঁ কারণে অডিটরের রেসপন্সিবিলিটি বাড়ছে, মানে লাইবিলিটি বাড়ছে, এন্ড দেন লাইবিলিটি বাড়লে অডিট ভালো করে অডিট করবে, এবং ভালো করে অডিট করলে অডিট কোয়ালিটি ভালো হয় কিনা। সো ওইখানে যে অডিট কোয়ালিটির ডিফারেন্সটা আসতেছে, দ্যাটস বিকজ অফ এ রেগুলেশন, এবং ওইটাকে হচ্ছে যে অ্যাপারেন্টলি এক্সোজেনাস মনে হচ্ছে, এন্ড দেন হচ্ছে গিয়ে যে, বাট ইউ ক্যান অলওয়েজ ক্যান আস্ক কোশ্চেন, এবং তোমার অ্যাজ এ এই পয়েন্টে তোমাদের ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে কি যে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে কি যে অলওয়েজ কোশ্চেন করা, যে ওরা যেটা বলছে এতদিন খুঁজছে কি তোমরা পেপার পড়ছো এবং মুগ্ধ হইছো, আরে এটা বলছে, তাহলে হ্যাঁ এটাই তো হবে, ওদের যে লজিক গুলা দিচ্ছে তোমার কাছে খুব মনে হচ্ছে যে আরে এত, মানে যেভাবে ওরা স্টোরি বলতেছে তোমার কাছে, মানে অ্যাটলিস্ট আমি যখন নতুন শুরু করছিলাম তখন মনে হচ্ছে যে এত সুন্দর, মানে এটা তো এটাই হবে, এটা ছাড়া তো হইতেই পারে না, ঠিক আছে, এত এত টেস্ট দেখাচ্ছে। বাট দ্য নেক্সট টাস্ক কি যে তোমাকে ভুল ধরতে হবে, কারণ এটা পাবলিশ পেপারও তোমাকে ভুল ধরতে হবে। তো ভুল ধরতে পারলে দেন তুমি হচ্ছে কি যে নেক্সট ডেভেলপমেন্টটা তোমার হবে। তো নেক্সটে তোমাদের যে কোনো পেপার পড়লে অলওয়েজ তোমাকে হচ্ছে একটা স্টোরি দিবা। আম, প্রথমে কি দিবা, প্রথমে বলবো হচ্ছে কি যে এটা কোন এরিয়ার সাথে রিলেটেড, রিয়েল ইফেক্টস, ভ্যালু রিলেভেন্স, নাকি কস্টলি কন্ট্রাক্টিং, কোন রিসার্চের সাথে রিলেটেড। এন্ড দেন সেকেন্ডলি বলবা হচ্ছে গিয়ে যে ওরা যে লজিক বলছে তার অল্টারনেটিভ স্টোরি কি হইতে পারে, সেই জিনিসগুলো কোশ্চেন তুলবা, এবং যখন তোমরা এই অল্টারনেটিভ স্টোরি কোশ্চেন গুলো তুলবা তখন তোমাদের আসলে নিউ রিসার্চ আইডিয়া আসতে সুবিধা হবে, যে সোফার যা হয়েছে তার থেকে সামথিং নিউ তোমরা করতে পারবা আর কি, ঠিক আছে। হ্যাঁ, তুমি শুরু করো। ভাইয়া, হুম। এখানে কি মানে বিগ ফোর ফার্ম গুলো যখন হচ্ছে অডিট করে তখন হচ্ছে মানুষের মধ্যে একটা মানে বিলিফ ক্রিয়েট হয় যে মানে এরা হচ্ছে এরা যেহেতু বিগ ফোর ফার্ম তাহলে এরা ভালো অডিট করবে, এই ধরনের একটা বিলিফ হওয়ার কারণে কি মানে এইটা হয় যে মানে অডিট কোয়ালিটিটা ভালো হচ্ছে, এই ধারণা আমাদের মধ্যে জন্মাচ্ছে। সেটা হচ্ছে তুমি ভ্যালু রিলেভেন্সের ক্ষেত্রে কোশ্চেন করতে পারবে। ফর এক্সাম্পল ধরো হচ্ছে যে ব্যাংক বিগ ফোর অডিট করলে ব্যাংক হচ্ছে কি যে লোন দিচ্ছে ইন্টারেস্ট রেট কমে, ঠিক আছে। এখন এটাকে কেউ যদি বলে যে এটার কারণে অ্যাকাউন্টিং কোয়ালিটি বাড়ছে বিগ ফোর ইউজ করার কারণে, এই জন্য ব্যাংক মনে করতেছে হচ্ছে যে না এদের অ্যাকাউন্টিং কোয়ালিটি বাড়ছে, তো তোমার কাউন্টার আর্গুমেন্ট হবে হচ্ছে গিয়ে যে এটা সবাই হয়তো অটোমেটিক ধরে নিচ্ছে যে বিগ ফোর হয়েছে দেখে ব্যাংক বাড়ছে, এই জন্য হচ্ছে যে তুমি দেখতেছো যে ব্যাংক ইন্টারেস্ট রেট কমে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে পারসেপশন থেকে আসছে রেদার দেন অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং কোয়ালিটি বাড়ছে কিনা, ঠিক আছে, এই আর কি। তো অলওয়েজ কোশ্চেন থাকবেই যে কোনো রিসার্চে, এই আর কি। হ্যাঁ, ভাইয়া শুরু। একটু বলেন তো যে এনরনের হচ্ছে ব্যাপারটা, এনরনের তো অডিট নিয়ে হচ্ছে মানে ঘটনাটা আমি ভুলে গেছি, ওখানেও তো হচ্ছে মানে অডিট রিলেটেড তো কিছু একটা হওয়ার কারণে হচ্ছে ওইটা হয়েছে, এনরনের যেটা এনড্রো হয়েছে, নাকি এনরনের তো বিগ 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 এন তখন মনে হয় বিগ ফাইভ ছিল মনে হয়, যে ওই আর্থার অ্যান্ডারসন আর কি। তো হুম, ওইখানে যেটা প্রবলেম হয়েছিল যে ওরা হচ্ছে অনেক কিছু ইয়া করে দেখাইছে আর কি, ওদের অনেক লাইবিলিটিকে ওরা দেখায় নাই ব্যালেন্স শিটে, ঠিক আছে, এবং ওটাকে অ্যাকাউন্টিং রুলের মার কাছে দেখাইছে যে এটা আসলে ধরো ফর এক্সাম্পল লিজ একটা, হ্যাঁ, যে লিজ অপারেটিং লিজ ভার্সেস একটা কি জানি, লিজ, তো ফাইন্যান্সিয়াল লিজ। ফাইন্যান্সিয়াল লিজ। তো ধরো হচ্ছে যে যেটাকে হয়তো হচ্ছে যে ওরা মানে ওই ওই লিজটা অনেক মানে পুরাটাই তারা ইউজ করতেছে অ্যাকচুয়ালি, বাট কোনো কারণে হচ্ছে, বাট ওরা ওইটাকে রেন্ট হিসেবে প্রত্যেক বছর দেখাচ্ছে। তো যখন ওটা ওরা ইউজ করতেছে না তখন কিন্তু ওদের রেন্ট দিতে হচ্ছে, সো ইটস অ্যাকচুয়ালি লাইবিলিটি, নট জাস্ট জাস্ট নর্মাল এক্সপেন্স। তো ওরা ওর লাইবিলিটিটাকে দেখাচ্ছে না, সো এরকম ওরা অনেক করছে, অনেক কিছুই করছে যেগুলোতে অ্যাকচুয়ালি রুলস গুলা ফলো করে না, এবং হচ্ছে যে যারা ওদের অডিটর ছিল তারা ওইটাকে অ্যালাউ করছে।
এবং কি কি কারণে করছে, এই জন্য কর্পোরেট গভর্নেন্স পরে আসছে আর কি, যে অডিটর রোটেশন হইতে হবে। কি পার্সন যদি থাকে তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো করার ইয়া বাড়ে আর কি। ঠিক আছে, যদি তুমি অডিটর রোটেশন করো তাহলে নতুন লোক এসে অডিট করবে, তো তখন হচ্ছে যে আগে কোনো ঘাপলা হইলে এখন সাথে সাথে ধরা পড়বে। তো ধরো একই লোক অডিট করতেছে 20 বছর ধরে, তো ওর সাথে তো ওর অনেক ইনসেন্টিভ অ্যালাইন হয়ে গেছে, অনেক কিছু ইয়া হয়ে গেছে, দেন ইয়া হচ্ছে, রাইট? এটা একটা আছে। আরেকটা রিসার্চ আসছে হচ্ছে যে তোমার অডিটর ইন্ডিপেন্ডেন্স, যে অডিট ফি যদি কোনো ক্লায়েন্ট থেকে বেশি পায় তাইলে কি ওদের অডিটরের ইন্ডিপেন্ডেন্সে এফেক্ট পড়ে কিনা। তো এইগুলো তখন কোশ্চেন আসে আর কি রিসার্চে। ভাইয়া, এখন তো একটা রুলস আসছে এরকম যে হচ্ছে ম্যানেজমেন্টকে হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে একটা ডিসক্লোজার দিতে হবে। মানে এই ডিসক্লোজারটার কারণে কি কি ইয়ে হয় না যে মানে অডিটররা হচ্ছে যেহেতু ম্যানেজমেন্ট একটা ডিসক্লোজার দিচ্ছে, সুতরাং ওই ডিসক্লোজারের সাথে তাদেরটা যদি হচ্ছে মানে রিলেভেন্ট না হয়, তাদের ডিসক্লোজারের সাথে যদি না মিলে, তাহলে লাইবিলিটি বেশি হবে। ওই লটার কারণে হচ্ছে এদের অডিট কোয়ালিটি আসলে বেটার করার চেষ্টা করতেছে তারা। মানে জাস্ট তো বিগ এরকম ফোর। আপু হুম এনডিএ এনে ওইটা অডিট করতে হয় না এখনো, ওইটা এখনো ম্যান্ডেটরি না। মানে না আমি না ওইটা ম্যান্ডেটরি ডিসক্লোজারের মানে কথা বলতেছি, মানে ম্যানেজমেন্টের একটা ম্যান্ডেটরি ডিসক্লোজারের একটা রুলস চলে আসছিল, মানে যেটা আগে ছিল না। যেমন অডিটের ক্ষেত্রে হচ্ছে অডিটরাই হচ্ছে ইয়ে করতো, একটা ডিসক্লোজার দিয়ে দিত, যেটা হচ্ছে ওইটা ম্যানেজমেন্টকে দেওয়া লাগতো। ডিসক্লোজারটা যে বই ম্যানেজমেন্টে বলতে যেটা করতে হচ্ছে, ম্যানেজমেন্টকে যেটা করতে হচ্ছে যে ও যে সিএফ ও সিইও এখন সাইন করতে হয়, যেটা আগে সাইন করতে হতো না। তো ওই সাইনের কারণে হচ্ছে কি যে ওদেরকে লিগালি ওদেরকে লায়াবল আরো বেশি হয়েছে, যে কোনো কারণে ভুল হলে দেন বলবে যে তুমি তো সাইন করছো। এই ধরনের অনেক রুলসই আসছে যে জিনিসগুলোতে হচ্ছে যে মানে হচ্ছে যে এমপ্লয়ীদের লাইবিলিটি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এন্ড দেন হচ্ছে গিয়ে যে মানে এই কিছু কর্পোরেট গভর্নেন্স এর চেঞ্জ আসছে, এই জিনিসগুলো নিয়ে একবার হয়তো পড়া দরকার, যে এসওএক্স এর কারণে হচ্ছে যে কি কি চেঞ্জ আসছে। ঠিক আছে, এই যে আমরা মাঝখানে মনে হয় কখনো আলোচনা করছিলাম ওই যে এসওএক্স 404A 404B 302, এইগুলার কারণে হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্সে যে ইন্টারনাল কন্ট্রোল উইকনেস আছে কিনা। মানে ইন্টারনাল, হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল উইকনেস? বাঞ্চ অফ রুলস ওরা ঠিক করছে, যেটার কারণে ওরা মনে করতেছে যে এই ধরনের যে মানুষ কলুড হয়েছে, যে ইয়াগুলা করে, যে যেমন একই অডিটর সবসময় অডিট করতেছে, যে অ্যাকাউন্টে ধরো কোম্পানিতে যে অ্যাকাউন্ট সামলাচ্ছে সেই সারা জীবন সামলা যাচ্ছে। তো তাইলে বাইরের মানুষ জানতেছে না যে আসলে ও কি করতেছে, কিন্তু যদি ওর দায়িত্বটা রোটেশনে আরেকজন মানুষ আসে, তাইলে ও কোনো ভুল করছে কিনা বা ও কোনো হচ্ছে যে করাপশন করছে কিনা এটা ধরা পড়বে ইজিলি বা দ্রুত। তো এই ধরনের বাঞ্চ অফ রুলস আছে যেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল রেগুলেশনের মধ্যে পড়ে। এখন যারা এটাকে প্রপারলি ফলো করতে পারে না তাদেরকে তাদের ইন্টারনাল কন্ট্রোলে উইকনেস আছে বলে অডিটর হচ্ছে কি যে একটা রিপোর্ট দেয়। ঠিক আছে, এন্ড দেন তখন ওই ইন্টারনাল কন্ট্রোল উইকনেস এর কারণে কি ইফেক্ট পড়তেছে, এই ধরনের রিসার্চ আছে যে ইন্টারনাল কন্ট্রোল উইকনেস দিছে, এখন এটার কারণে হচ্ছে কি অ্যাকাউন্টিং কোয়ালিটি তাদের খারাপ কিনা ওই ধরনের ফার্মের। তারপর হচ্ছে ব্যাংকের লোনের ক্ষেত্রে হচ্ছে যে ওদের প্রবলেম হচ্ছে কিনা। তো তোমরা দেখবে ঘুরে ফিরে কোশ্চেন সেম, ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধরনের রুলস এর কারণে কি হচ্ছে না হচ্ছে ওইটা, কারণ ঘুরে ফিরে কোশ্চেন তো একই, যে তোমার রিয়েল অ্যাক্টিভিটিতে কোনো এফেক্ট করতেছে কিনা, ভ্যালু রিলেভেন্স, মার্কেটের লোকজন, মার্কেটে যারা পার্টিসিপেন্টস আছে তারা হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিটিকে বেটার মনে করে কিনা, এন্ড দেন এটা কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যে হচ্ছে যে কস্টলি কন্ট্রাক্টিং এর কস্টটাকে কমাইতে পারে কিনা বা বাড়ায় কিনা। ঘুরে ফিরে এই তিনটাই কোশ্চেন, ব্রড কোশ্চেন, এন্ড দেন মানুষ হচ্ছে যে বিভিন্ন রুলস রেগুলেশনে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। ঠিক আছে, হ্যাঁ, ইয়া মুভ করো। তো এখানে যেটা বলছে যে আসলে মানে কোনো একটা, ওরা বলছে যে অ্যাকাউন্টিং সিস্টেম আর ইনস্টিটিউশনাল যে থাকে স্ট্রাকচারস থাকে, এই দুটো আসলে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। যেমন কোনো একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের চেঞ্জ আসলে আসলে ওইটার সাথে হয়তো সাইমালটেনিয়াসলি আমার কোনো কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশনেও চেঞ্জ আসতে পারে। এবং কোনো ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং এ যদি শিফট করতে চাই, তাহলে এতে হয়তো আমার কোনো ধরনের কমপ্লিমেন্টারি ইনস্টিটিউশনের মানে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হইতে পারে। ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল মার্কেট আগে থেকে আরো বেটার হইতে পারে, বা মার্কেট যেমন মানে নিউ ভ্যালুয়েশন মেথড
হয়তো ইউজ করতে পারে, বা ইলেকট্রনিক বা টেকনোলজিক্যাল ওয়াইজও হয়তো হয়তো ইমপ্রুভমেন্ট আসতে পারে। তো এই যে সব মিলে হচ্ছে যে ইনস্টিটিউশনের যে ইমপ্রুভমেন্টটা, এটা হয়তো আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসাতে হয়েছে। তো দুইটার মধ্যে আসলে বলতে গেলে we can say that both accounting regime and account institutions are intertwined or mutually dependent. তো এই জন্য এখানে যে চ্যালেঞ্জটা হচ্ছে বা ব্যারিয়ার হচ্ছে যে আমরা কজালিটিটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। আমি তো বলতে পারবো যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চেঞ্জ আসাতেই যে আমার ইকোনমিক ওয়েলফেয়ার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, এটা ইটস ডিফিকাল্ট টু অ্যাসেস। আচ্ছা, এরপরে কি বলতে ডেটা অ্যাভেলেবিলিটি, মানে this is another challenge for assessing the social value of accounting, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন হয়তো অতটা মানে আপডেট বা কি বলে যে অ্যাভেলেবল নাও থাকতে পারে, বা আমি যেটা আমি মানে স্টাডি করবো আর কি, ওইটা আসলে আমার ডিরেক্টলি অবজারভেবল নাও হইতে পারে আর কি। So the lack of comprehensive data, especially from private firm or non-profit, limits research on the full effects of accounting on economic welfare. এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং রেজিম কস্ট। এটা বলছে এটা আরেক ধরনের চ্যালেঞ্জ। এটা হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম আসলে অ্যাডপ্ট করতে গিয়ে অনেক ধরনের কস্ট থাকতে পারে, বা ইভেন অ্যাকাউন্টেন্টদের ট্রেন করা, এডুকেট করা, এই ধরনের বা রেগুলেটরি কমপ্লায়েন্স রিলেটেড যে কস্ট থাকে, এগুলো হচ্ছে হয়তো এই ধরনের কস্ট থাকাতে হয়তো আমার কি বলে যে অ্যাকাউন্টিং এর ওভারঅল আমার এই যে টোটাল যে নেট বেনিফিট থাকে, এই নেট বেনিফিটটা আমার অ্যাসেস করা খুব ডিফিকাল্ট, বা it could also lead to a biased view of accounting welfare policy. এরপরে লাস্ট এই আরেকটা যে চ্যালেঞ্জ হতে পারে ক্যালিব্রেশন হচ্ছে বলছে determining the economic importance of an observed effect is difficult without knowing all variables involved. মানে আমার মানে রিয়ালিটিতে আসলে সব ধরনের ভ্যারিয়েবল কে করা assess করাটা বা observe করা হচ্ছে it's almost impossible. তো এইটাই বলছে। তো ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল দিতে যে রিসার্চার যদি দেখে যে আমার ট্যাক্স পলিসি আসলে আমার ওরা ফার্মের ইনভেস্টমেন্ট 5% বাড়ছে, এখন এই জিনিসটা আমার আসলে এই রিলেশনশিপটা অ্যাসেস করাটা আমার ডিফিকাল্ট। যদি আমার দেখা গেল আমি যদি না জানতে পারি যে আমার 5% ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট whether it is large enough to significantly impact আমার ন্যাশনাল জিডিপি, হয়তো কোনো একটা সার্ভিস ফান্ডে আমার 5% ইনক্রিজ করছে, but does that mean it will lead to an overall increase in the economic growth? এটা আমার ঠিক করে তারপরে আমার এটা একটা বলছি যে what the broader welfare effects are, especially if funds use the tax savings to increase executive compensation rather than investing or project benefits. ট্যাক্স পলিসি আসাতে যে আমার ট্যাক্স বেনিফিট আসাতে যে আমার 5% ইনক্রিজ করবে কিনা এটা নাও হতে পারে। They could use this savings to other causes like executive compensation or other এই ধরনের হচ্ছে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। তার কারণে আমি 100% বলতে পারি না যে এই ধরনের নিউ ট্যাক্স পলিসি বা নিউ অ্যাকাউন্টিং রেজিম আমার হচ্ছে সোসাইটি ওয়েলফেয়ারে বাড়াবে কিনা, ইমপ্রুভ করবে কিনা। এরপর এই পেপারে হচ্ছে এই তিনটা প্রক্সি বা তিনটা যে স্ট্রিমস, রিয়েল ইফেক্ট, প্রাইস এফেক্ট আর হচ্ছে তিনটাকে ডিটেইলসে হচ্ছে আউটলাইন করছে আর তিনটার লিমিটেশন গুলো অ্যাড্রেস। ফার্স্ট ওয়ান হচ্ছে যে রিয়েল ইফেক্ট জিনিসটা কি, এটা হচ্ছে যেটা আমি বলছিলাম অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইম্প্যাক্টটা আমার ফার্মের ইনভেস্টমেন্ট বা অপারেশনাল ডিসিশন কিভাবে এফেক্ট করতেছে। ফর ইনস্টেন্স একটা কোম্পানি যদি হাই ফান্ডিং ইনভেস্ট করে তাহলে এটা কি ইট মে ডিসাইড টু ইনভেস্ট মোর ইন নিউ প্রজেক্ট অর রিয়েল আমার অ্যাক্টিভিটিস বাড়াচ্ছে কিনা এইটা। তো এখন এখানে
এখানে কয়েকটা জিনিস বলছে যে how accounting reporting can have real world effects on farms and households. For example, product কি বলে যে ফার্ম হয়তো প্রোডাকশন ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিং ডিসিশন আছে, এগুলো হচ্ছে এগুলো দিয়ে আসলে ফার্ম হচ্ছে অনেক ধরনের ডিসিশন নিতে পারে, ফিউচারে ডিসিশন নিতে করতে পারে। আবার অন্যান্য ফার্মকে দেখেও বা অন্যান্য ফার্ম ডেটা দেখেও হচ্ছে হয়তো ফার্ম হচ্ছে কিছু লার্নিং নিতে পারে। আবার যেমন ফার্ম ফর এক্সাম্পল household হয়তো could be a customer or anyone. How can it facilitate the household learning where to allocate their resources? কোন এরিয়াতে আমি কতটুকু রিসোর্স অ্যালোকেট করবো, এটাও হচ্ছে আমার হেল্প করতে পারে। ওকে, দেন it also it can also discipline and enhance credibility of manager disclosure forward-looking information. For example, if managers are required to report accurate financial forecast and risk assessment to accounting system, then this ensures that their future projections are grounded in reality. Then number 5 is it facilitates a market for professional managers who can be compensated and incented on the basis of accounting outcome, providing gains from specialization and more efficient ownership and then it can also incentivize managers to act in a fashion more aligned with the interest of the owner. For example, like a company যেখানে হচ্ছে আমার ওনার বা শেয়ার হোল্ডার বা ম্যানেজার হচ্ছে এখানে অ্যাকাউন্টিং সিস্টেম কি করবে, এটা আমার ম্যানেজারকে মানে শেয়ার হোল্ডার বেস্ট ইন্টারেস্ট অ্যাড করতেছে কিনা এটা নিশ্চিত করবে। Then it can also aid in the development of the supplier other আচ্ছা এই কয়েকটা হচ্ছে পেপার এখানে বড় real effects of accounting related to paper architecture. Then আচ্ছা প্রাইস এফেক্ট, সেকেন্ড যে স্ট্রিমটা সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন আমার মার্কেট প্রাইস কিভাবে ইম্প্যাক্ট করতে পারে। এখন ও মানে গোল যেটা বের করছে পেপারে বলেন না, এখানে বলছে যে মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন অনেক ধরনের লিমিটেশন থাকতে পারে, ফুললি এটা কিন্তু 100% equity price রিফ্লেক্ট নাও করতে পারে। সেটা বের করতে it found that accounting earnings can explain about 22.6% of the information in equity price. So it doesn't fully reflect the equity price. আমি যদি একদম আমি যদি ফর এক্সাম্পল একটা অ্যাকাউন্টিং স্কিম আমার প্রাইসকে কতটুকু বাড়ালো, এইটা দিয়ে যদি আমি পুরো একটা ফুল পিকচার কে আমি কি বলে কাজ করতে যাই, ইভ্যালুয়েট করতে যাই অ্যাকাউন্টিং সিস্টেমটা আসলে আমার ওভারঅল সোসাইটিকে ইম্প্যাক্ট করতেছি কিনা, এটা ইট উড বি কোয়াইট ইম্যাচিউর। তো এই জিনিসটা করা আবার যেটা আমরা আগেও বলছি যে এই ধরনের রিলেশনশিপ আসলে পজেশন এস্টাবলিশ করা না, only establish correlation. It is quite narrowly focused because it focuses primarily on equity market. So আমার যদি ফর এক্সাম্পল আমি শুধু স্টক প্রাইসটা দেখতেছি, বাট ওখানে আমার অন্যান্য ধরনের যে মার্কেটগুলো আছে, ডেট মার্কেট, বন্ড মার্কেট, প্রোডাক্ট মার্কেট, এগুলো হচ্ছে ইগনোর করা হচ্ছে। তো এটা একটা প্রবলেম আছে। So equity price is not necessarily representative of all welfare effects because they reflect only residual claim and may not align with other market responses. আচ্ছা এই পর্যন্ত কারো প্রশ্ন? এরপরে 3 নম্বর স্ট্রিম হচ্ছে যে কস্টলি কন্ট্রাক্ট। কস্টলি কন্ট্রাক্টিং বলতেছে কিভাবে আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্প করে কন্ট্রাক্ট ক্রিয়েট করতে, কন্ট্রাক্ট এনফোর্স করতে। বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট থাকে,
ফেমাস যে এক্সাম্পলটা হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন আ ফার্ম অ্যান্ড ব্যাংক। তো ওরা যে লোন এগ্রিমেন্টে দিতে এইটাতে ফাইন্যান্সিয়াল কোভেনেন্ট থাকে যেগুলো ওগুলো হচ্ছে কিভাবে ডিজাইন করবে এই জিনিসটাও হচ্ছে ডিজাইন করতেও কিন্তু আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন। So, the bank uses financial statements to monitor compliance with the terms of the loan agreement. Costly contracting act is the role of accounting information in minimizing monitoring costs and reducing the potential for contract. তো এখানে বলছে যে অ্যাকাউন্টিং reduces my contracting costs আমি আর ডেট কোভেনেন্টটা কি হচ্ছে কস্টলি কন্ট্রাক্টিং এর একটা পার্ট? হ্যাঁ ডেট কোভেনেন্ট বলো। মানে ডেট কোভেনেন্টটা কি আমার হচ্ছে যে লোন এগ্রিমেন্টটা হয় লোন এগ্রিমেন্টে আমাদের কন্ডিশন দেওয়া হয় না ওই কন্ডিশন গুলো আমি কি ধরনের আসলে কোভেনেন্ট দিব এটা আমার ডিপেন্ড করতেছে অ্যাকাউন্টিং ইনফরমেশন ওই ফার্মের ফাইন্যান্সিয়াল কন্ডিশন লিখে তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বোঝার জন্য আই নিড ইনফরমেশন অ্যাকাউন্টিং। বুঝতে পারছো রত্না? ভাইয়া আমি ওর কথা ভালো করে শুনি নাই। কস্টলি কন্ট্রাক্টিং মানে কি, যে কন্ট্রাক্ট করতে, এখন কন্ট্রাক্ট তো আমার ডেট কোভেনেন্ট হইতে পারে, এক্সিকিউটিভ কম্পেনসেশন এগ্রিমেন্ট হতে পারে, এনি কাইন্ড অফ, অথবা আমার সাপ্লাইয়ের সাথে কন্ট্রাক্ট হতে পারে। তো কন্ট্রাক্ট গুলাতে আমার আসলে হচ্ছে কন্ট্রাক্ট করাটা ইজ প্রবলেমেটিক বিকজ দ্যার ইজ এ ফ্রিকশন, রাইট? ইনফরমেশন তো সবার কাছে অ্যাভেলেবেল না, বা সবকিছু ইনফরমেশন অ্যাসিমেট্রি আছে, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে যে কন্ট্রাক্টিং ইজ কস্টলি। ঠিক আছে, এখন ধরো হচ্ছে তোমার যদি প্রপারলি ইনফরমেশন নিয়ে না থাকে দেন কন্ট্রাক্ট করাটাও ডিফিকাল্ট, এন্ড দেন লোন পাওয়া বলো বা হচ্ছে কি যে এই আহ, মানে নতুন করে এখন ধরো নতুন কেউ করে বিজনেস শুরু করছে, সো তারা হচ্ছে যে একজন সাপ্লায়ারের সাথে বিজনেস করা ডিফিকাল্ট, কারণ সে ট্রাস্ট করবে না যে আমি তোমাকে যে প্রোডাক্ট গুলো দিচ্ছি তুমি আমার টাকা ঠিক মতো দিতে পারবে কিনা, বা এই ঝামেলাগুলো আছে, বা তুমি হয়তো সাপ্লায়ার হিসেবে বিজনেস শুরু করতেছো, এন্ড দেন নতুন কোনো ইয়ারা হচ্ছে যে তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, হয়তো প্রবলেম হচ্ছে গিয়ে যে তুমি সময় মতো সবকিছু সাপ্লাই দিতে পারবা কিনা, সাপ্লাই না দিতে পারলে তো ওদের প্রবলেম। সো এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলা এনি টাইপ অফ কন্ট্রাক্ট, এটা হচ্ছে ডেট কন্ট্রাক্ট হোক, এক্সিকিউটিভ কন্ট্রাক্ট হোক, সাপ্লাই ট্রেড কন্ট্রাক্ট হোক, যে কোনো ধরনের কন্ট্রাক্টে এই প্রবলেম গুলা থাকে। তো ওই কন্ট্রাক্ট গুলাতে হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ইম্প্যাক্ট কি, অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রপারলি ক্লিয়ার থাকলে কন্ট্রাক্টিং করাটা সুবিধা হয় কিনা, ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে যে তোমার কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যে পড়বে, যে ইনফরমেশনের কারণে কন্ট্রাক্টিং এ কি সুবিধা হয়েছে। সো ডেট কন্ট্রাক্ট এই কারণে হচ্ছে যে তোমার কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যে পড়বে, ঠিক আছে। জি বুঝছি। আবার এই যে তিনটা আছে, তিনটা কিন্তু যে একটা একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ তাও কিন্তু ব্যাপারটা না, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে যে কন্ট্রাক্টটা হচ্ছে যে তোমার কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যে, প্রাইসিংটা মোর লাইক ভ্যালু রিলেভেন্স এর মধ্যে, যে ব্যাংক কিভাবে ভ্যালু করতেছে। বাট আবার কন্ট্রাক্টিং যদি তোমার ইফিশিয়েন্ট কন্ট্রাক্টিং করতে পারো তুমি, সেক্ষেত্রে তোমার কষ্ট কমবে। তোমার যদি অ্যাকাউন্টিং ইনফরমেশন বেটার হয়, ওরা যদি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বেশি, ফাইন্যান্সিয়াল কোভেনেন্ট বেশি দিতে পারে, দেন দে উইল ফিল লেস রিস্কি, দেন তাইলে হচ্ছে যে ওরা হয়তো তোমাকে ইন্টারেস্ট রেট কম দিবে। সো ইন্টারেস্ট রেট কুড বি বিকজ অফ কন্ট্রাক্টিং অর মেবি বিকজ অফ হাউ দে ভ্যালু দ্য ফার্ম এজ ওয়েল, ঠিক আছে। সো দুইটার কারণেই হচ্ছে যে, সো এগুলা তিনটা যে সেক্টর, এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। হ্যাঁ বলো। তো এখানে এটাই বলছে যে অ্যাকাউন্টিং এ আসলে আমার কন্ট্রাক্ট ফার্স্ট হচ্ছে কন্ট্রাক্টিং কস্ট কমায় দেয়। আহ, আর হচ্ছে আর অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর আসলে অল পার্টি আর মানে রিলাই অন ইট। মানে শুধু যে বলবো যে শেয়ার হোল্ডার্স আর লেন্ডার্স they rely on the accounting not only them but also other stakeholders like employees, suppliers, customers. আর
accounting information also reduce the information asymmetry. So, so basically, accounting information is a very important tool for enforcing an efficient contract for both parties involved. Then, আচ্ছা, এখন ওয়েলফেয়ার পার্সপেক্টিভে আমার তো এখন বলের এখানে মেইন পয়েন্ট আছে যে আমার অ্যাকাউন্টিং জেনারেল ওয়েলফেয়ার কতটা ইমপ্রুভ করতেছে, সোসাইটিতে কিভাবে অ্যাট লার্জ ইমপ্রুভমেন্ট আনতেছে। তো এইটা হচ্ছে দেখার জন্য আমি এই যে তিনটা জিনিস দেখতেছি, এই যে রিয়েল, প্রাইস এন্ড কন্ট্রাক্টিং, এই তিনটাতেও আমার অনেক ধরনের লিমিটেশনস আছে যেটা আমরা মাত্র দেখলাম। যে রিয়েল আউটকামসে হচ্ছে আমার আসলে কি ইনভেস্টমেন্ট আর অপারেশনাল ডিসিশন ভাবে হচ্ছে কিনা, আর নিলেও কি এটা আমার পুরো ইকোনমি আজ হোলে বেনিফিট হচ্ছে কিনা, এটা আসলে দেখাটা খুবই ডিফিকাল্ট। আর এফিশিয়েন্ট প্রাইস, আমি এফিশিয়েন্ট প্রাইস হচ্ছে আমার স্টক প্রাইসটা হয়তো আমার মানে কোনো অ্যাকাউন্টিং ইনফরমেশন আমার স্টক প্রাইসও ইমপ্রুভ করেছে। Is it truly reflects the true value of company? Then efficient contracting. Does the accounting information help reduce the cost of creating and enforcing contracts, leading to better aligned incentive and fewer so এখানে যে চ্যালেঞ্জটা হচ্ছে ওভারঅল in assessing efficiency is that determining whether accounting information leads to efficient outcome, price or contract isn't always straightforward. For example, আমার কোম্পানি আর্নিংস রিপোর্টটা আমার স্টক প্রাইস বাড়ালো, বাট খুব অল্প টাইমে, শর্ট টাইমে, লং টার্মে দেখা যায় ওরকম ইকোনমিক বেনিফিট দিতেছে না, বা সাস্টেইনেবল গ্রো বা ক্রিয়েশন করতেছে। তো ওভারঅল আমার সোসাইটিতে আসলে ইম্প্যাক্ট করতেছি না ইন টার্মস অফ বেনিফিট। তো এটা হচ্ছে ইটস স্টিল আ কোয়েশ্চেন ফর দ্য তো স্টক প্রাইসের ভ্যালু রিলেভেন্স রিসার্চের মেইন প্রবলেম হচ্ছে কি যে কজালিটি অলওয়েজ এ কোশ্চেন, রাইট? স্টক মার্কেটের প্রাইস অনেক কারণে উঠানামা করে। এটা ইনভেস্টমেন্টের ডিসিশন আছে, ইকোনমির কি অবস্থা, পাশাপাশি যে কোম্পানি বিজনেসের কি অবস্থা, প্লাস কোম্পানি অ্যাকাউন্টিং ইনফরমেশনও হয়তো ওইটাতে ইম্প্যাক্ট রাখতেছে, রাইট? বাট এটা হচ্ছে যে অনেক কারণেই হচ্ছে যে উঠানামা করে, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে স্টক প্রাইস কেন বাড়ছে বা কমছে এটা দিয়ে তোমার কজাল রিলেশন করাটা ডিফিকাল্ট। তো এখন হয়তো মানুষ করে কি যে শর্টার উইন্ডো নেয়, যে যেদিন ধরো কোনো ফর এক্সাম্পল রুলস চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে, ওইটার একদিন আগে থেকে ওই রুলস একদিন পরের মধ্যে পার্থক্য খুব শর্ট উইন্ডোতে দেখে, যে তখন এটাকে বলে যে এই শর্ট উইন্ডোতে যেটা হয়েছে সেটা আসলে অন্য কিছুর সাথে রিলেটেড না, এটা হচ্ছে যে রুলস এর কারণে। ভার্সেস তুমি যদি একটা লং উইন্ডো নাও, যে বছরের শুরু থেকে এরকম ছিল, বছরের শেষে কি স্টক প্রাইস, দেন দেয়ার উড বি, এটার মধ্যে ডিফারেন্স যদি তুমি দেখতে চাও, তাহলে এখানে তো তোমার হচ্ছে যে সারা বছর ধরে বিজনেস কেমন করছে, ইকোনমি কেমন ছিল, অনেক কিছু রিলেটেড থাকবে। সো ওইখানে কজালিটি করাটা ডিফিকাল্ট। বাট তুমি শর্ট টার্ম করলে প্রবলেম হচ্ছে কি যে শর্ট টার্ম কি লং টার্ম এক্সিস্ট করতেছে কিনা, এনাফ লং টার্ম এক্সিস্ট করতেছি না কিনা, যেটা আসলে হচ্ছে যে সোসাইটির ওয়েলফেয়ার আসলে ইম্প্যাক্ট করবে, সেটা অলওয়েজ রিমেন এ কোশ্চেন। তো সেই প্রবলেমটার কথা বলছে আর কি এখানে। এটার সলিউশনটা কি দিছে অথর, মানে আই ডোন্ট থিঙ্ক সো কোনো সলিউশন দিচ্ছে। মানে ওরকম কিছু বলে না, হি জাস্ট রেজড আ কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, না এটা মানে রেস কোশ্চেন কি, এটা কমন আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য লিটারেচার যে এই প্রবলেমটা আছে, এন্ড দেন মেবি পিপল উইল ফাইন্ড সলিউশন সামডে সামহাউ। তখন পিপল অন্য অন্য ভেরিয়েবল দেখে আর কি, মানে অন্য ভেরিয়েবলে কি হচ্ছে স্টক মার্কেট, মানে ধর হচ্ছে যে অ্যানালিস্ট ফোরকাস্টে কি কোনো চেঞ্জ আসতেছে কিনা, অন্য জিনিসগুলো দেখে। অ্যানালিস্ট ফোরকাস্ট ওইটাও হচ্ছে যে টু সাম এক্সটেন্ট ভ্যালু রিলেভেন্স, যে থার্ড পার্টি কিভাবে ভ্যালু করতেছে কোম্পানিকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তখন মানুষ অন্য ভেরিয়েবল গুলোকেও দেখে এবং একসাথে সবকিছু একসাথে কোলাবোরেট করার চেষ্টা করে, এই আর কি। এটা কি শেষ? আসলে জি ভাই, হ্যাঁ মানে বলো। ম্যাক্সিমাম পেপার রিসার্চ মানে এগুলোই তো আসলে একটু ন্যারো উইন্ডোতেই আসলে করা, মানে ওরকম যে মানে ব্রডার পিকচার মানে দিয়ে আসলে রিসার্চ খুবই কম দিকে। হ্যাঁ,
এই আর কি। তো ওভারঅল আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। আচ্ছা, হিমি, একটা কাজ ওই করবা। যে উপরে একটা থিওরি ছিল না, ওইটাই একটু আরেকবার যদি বলতেন তো। ইকোনমিক থিওরিটা যেটা আর কি, হিমি, ফোর্সেস থিওরি। ওই যে সেকেন্ড থিওরাম অফ ওয়েলফেয়ার কি জানি। ভাইয়া, হ্যাঁ, বলো। ওই থিওরির জায়গায় আমার একটা কথা ছিল, হ্যাঁ। আম, অনেক সময় হচ্ছে কোম্পানিগুলো ইয়ে করে না যে তাদের কারণে হচ্ছে লোকালি কেউ যদি এফেক্টেড হয় তাহলে তারা সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে এইভাবে যে কিছু কাজ করে। আমি ঠিক মতো মনে হয় গুছাই বলতে পারবো না এখন। মানে এই ধরনের আবার একটা বলো। ইয়ে আসছিল। মানে অনেক সময় দেখা যায় না যে ভালো ভালো মানে বড় বড় কোম্পানি যেগুলা তারা হচ্ছে মানে কিছু কাজ করে যেটা হচ্ছে মানে মানে নিজেদের উদ্যোগেই তারা কাজ করার চেষ্টা করে আর কি। মানে এই ইএসজি যে রিলেটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার কথাই বলতেছিলাম যে ওই যে সোসাইটি তাদের কারণে কোনোভাবে ইফেক্টেড হচ্ছে, সেই জন্য তারা ওইটাকে হচ্ছে মিটিগেট করার চেষ্টা করে। হুম। তাহলে এটা কি হচ্ছে ওইটাকে কি কম্পেনসেশন প্রিন্সিপাল বলছে এর এখানে? না, কম্পেনসেশন মানে হচ্ছে কি যে স্যালারি, আই গেস। এখানে বেসিক্যালি বলতে যেমন ভাই লার্জ ফার্ম হয়তো বেনিফিট বেশি নিচ্ছে স্মলার ফার্মের থেকে, তো কি করবে লার্জ ফার্ম হচ্ছে ওই স্মলার ফার্মদের হয়তো কোনো ধরনের কম্পেনসেশন দিতে পারে, হয়তো কোনো ধরনের ফান্ড বা কিছু একটা to some way। তো তাতে করে দুইজনই হচ্ছে বেনিফিটেড হতে পারে। But এটা তো, এটা কি আসলে করাটা ইজি কিনা রিয়েল ওয়ার্ল্ডে? ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। এখানে ফ্রিকশনের কারণে এটা হয় না, রাইট? তো ধরো হচ্ছে যে ইনফরমেশন অ্যাসিমেট্রি যদি বেশি থাকে তাহলে প্রবলেমটা কি, যে ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি অলওয়েজ ব্যাংক বলি কারণ আমি ওইখানে রিসার্চ করি, তার মানে শুধু ব্যাংকের সাথে রিলেটেড না। জাস্ট বলতেছি যে ধরো হচ্ছে যে ব্যাংক বেশি লোন মানে লোন দিতে যে এখন প্রবলেম হবে, রাইট? তো এখন হয়তো দেখবে হচ্ছে যে লার্জ ফার্ম কোনগুলা, তাদেরকে লোন দেওয়াটা সেফ ভার্সেস স্মল ফার্ম। তো এখানে যে একটা ইয়া হইলো, এটা কিন্তু বায়াসনেস ক্রিয়েট হচ্ছে, রাইট? স্মল ফার্ম হয়তো অনেক ভালো বিজনেস, হয়তো ফিউচারে গ্রোথ ভালো হবে, সবকিছু ভালো, কিন্তু লোন পাচ্ছে না বিকজ অফ দ্যাট ফ্রিকশন ইন দ্য মার্কেট, রাইট? বড় ফার্ম গুলো হয়তো পাচ্ছে, ছোট ফার্ম পাচ্ছে না। তো এটাই হচ্ছে বলতেছে যে কম্পেনসেশন প্রিন্সিপাল হচ্ছে বলতেছে যে সবার কাছে ইভেন ডিস্ট্রিবিউটেড হবে, বাট সেটা হচ্ছে যে হচ্ছে না বিকজ অফ মার্কেট ইজ নট ফ্রিকশনলেস, এন্ড দ্যাটস ওয়াই এটা হয় না আর কি। রাইট হিমি, নাকি অন্য কিছু বলছে? মানে ভাই ফ্রিকশন থাকার কারণে কিন্তু কম্পেনসেশন দেওয়াটা ডিফিকাল্ট, অলমোস্ট হ্যাঁ, ইম্পসিবল এটা। এটাই। এই আর কি। আচ্ছা, আর এখন হচ্ছে যে ইয়া করো, এটা ক্লোজ করো। আমি হচ্ছে যে যেটা নেক্সট দেখতে চাচ্ছিলাম, আহ, ইয়া হচ্ছে ওই কি জানি বলে, আহ, আর ঐশী, তুমি একটা কাজ করো। আচ্ছা, হ্যাঁ, তুমি একটা কাজ করো যে এটাকে একটু পিডিএফ বানায়া বা ওয়ার্ড ফাইল বানায়া শেয়ার করো এখানে, ঠিক আছে? আচ্ছা, সো জি তোমরা স্যার। কি আবার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। জি ভাই। ওকে, একটু দাও, একটা একটা জিনিস। আচ্ছা, আচ্ছা, আমার এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি, নাকি বন্ধ হয়ে গেছে? না ভাই। Okay, এখন তো দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, তো
তো এখানে দেখো, এখানে হচ্ছে যে just আমি চ্যাট জিপিটি কে বলছি তো, আমি নিজে এরকম ইয়া করি নাই, জাস্ট টু সি যে ওভারঅল কি কি রিসার্চ আছে। তোমরা এটা একবার পড়ো ভালো করে। এখন এখন যেটা পড়ার পরে এটা একবার পড়ো, এবং হচ্ছে যে কমন রিসার্চ কোশ্চেন কি এবং কি 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 কোশ্চেন আছে সেই জিনিসগুলো এবং প্রক্সি ইউজ করে সেটা তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, যেমন প্রথম হচ্ছে কি যে কোশ্চেন হতে পারে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড ডিসক্লোজার। তো ওইখানে ধরো হচ্ছে রিসার্চ কোশ্চেন হতে পারে যে আইআরএস অ্যাডপশনের কারণে অ্যাকাউন্টিং মানে ফাইন্যান্সিয়াল কোয়ালিটি কিভাবে ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, তো কি কোশ্চেন হইতে পারে, হাউ ডু স্পেসিফিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোয়ালিটি, what factors leads to enhance or obscure information clarity, এটা স্টক প্রাইসে কি হয়। তো ধরো হচ্ছে এই রুলস এর কারণে এখন তুমি হচ্ছে যে দেখতে পারো হচ্ছে যে অ্যাকাউন্টিং কোয়ালিটি বাড়তেছে কিনা, বেটার লোন টার্ম পাচ্ছি কিনা, স্টক মার্কেটের প্রাইস ইম্প্যাক্ট হচ্ছে যে বেশি হচ্ছে কিনা, এই জিনিসগুলা। হ্যাঁ, অডিটিং এ কি রিসার্চ দেখে, অডিটিং এর কমন প্রক্সি হইতে পারে হচ্ছে যে অডিট কোয়ালিটি, রাইট? এখন হচ্ছে যে বিগ ফোর ভার্সেস নন বিগ ফোর এর মধ্যে কি ডিফারেন্স আছে, অডিট ফি বেশি পাচ্ছে কিনা। তো অডিট ফি বেশি নেওয়াটাও হচ্ছে যে হয়তো এফোর্ট কে রিপ্রেজেন্ট করে অথবা ওদের কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে গিয়ে যে অডিট ফি ভার্সেস নন অডিট ফি, নন অডিট সার্ভিস ধরো ট্যাক্স সার্ভিস বা অন্যান্য নন অডিট সার্ভিস যদি দেয় সেই রিলেটেড ফিটা ওরা পায়। তো এখন ধরো হচ্ছে কি যে নন অডিট সার্ভিস বেশি দিলে হচ্ছে অডিট কোয়ালিটি কমে কিনা, বিকজ ওদের ইন্ডিপেন্ডেন্সিতে প্রবলেম হয়। ঠিক আছে, তো প্রক্সি ফর ইন্ডিপেন্ডেন্স, অডিটর টেনিওর প্লাস হচ্ছে গিয়ে যে অডিট ফি ভার্সেস নন অডিট ফি। কর্পোরেট গভর্নেন্সে কি কি কমন কোশ্চেন আছে, বোর্ডের ইন্ডিপেন্ডেন্স, বোর্ডের ইন্ডিপেন্ডেন্স কিভাবে দেখে, যে আউটসাইড ডিরেক্টর বেশি কিনা। তো বলেছে ইনসাইডের ডিরেক্টরদের তো হচ্ছে যে নিজস্ব ইনসেনটিভ আছে, রাইট, কোম্পানি সম্পর্কে। তো আউটসাইড ডিরেক্টর যদি থাকে বেশি তাহলে বোর্ডের ইন্ডিপেন্ডেন্স থাকবে, বোর্ড হচ্ছে গিয়ে যে তখন হয়তো সিও সিএফও কে কন্ট্রোল করতে মানে ইফেক্টিভলি কন্ট্রোল করবে। তারপর হচ্ছে আরেকটা ইয়ে আছে হচ্ছে যে সিইও এবং চেয়ার ডুয়ালিটি। ওটা কিরকম, ওইটা হচ্ছে গিয়ে যে যদি সিইও যদি হচ্ছে বোর্ডের চেয়ারম্যান হয়, বোর্ড অফ ডিরেক্টর, তাহলে তো প্রবলেম, রাইট? তো নিজেই নিজেকে হচ্ছে যে মানে তেলা মাথা তেল দেওয়া টাইপের মতো আর কি। ঠিক আছে, তো সিইও আর চেয়ারম্যান অফ বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে ডিফারেন্স কিনা সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। তারপরে ইনস্টিটিউশনাল ওনারশিপ, ইনস্টিটিউশনাল ওনারশিপ কি, যে যদি হচ্ছে বড় বড় ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, যে মিউচুয়াল ফান্ড, এরা যদি হচ্ছে যে এইখানে ইনভেস্ট করে কোনো ফার্মে, তাইলে কি হয়, তাইলে হচ্ছে যে ওরা হচ্ছে সফিস্টিকেটেড ইনভেস্টর, এবং যদি কোনো এবং ওদের হচ্ছে শেয়ার ইন দা কোম্পানি হচ্ছে যে লার্জ থাকে। তো হয় কি যে ইকুইটি, পাবলিক ইকুইটির মেইন প্রবলেম হচ্ছে কি যে যারা ওনার তার অনেক ডিফিউজ স্ক্যাটার্ড থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সো ওদের একসাথে হয়ে হচ্ছে কোম্পানি কোন একটা ব্যাড প্র্যাকটিসের এগেনস্টে কাজ করাটা ডিফিকাল্ট হয়। কিন্তু ইনস্টিটিউশনাল ওনারশিপ যদি বেশি থাকে, 10%, 20%, 30%, বা আরো বেশি, 40, 50, 70%, তাইলে হয় কি যে হয়তো এরা সফিস্টিকেটেড ইনভেস্টর, ওদের ভোটিং পাওয়ারও বেশি, তাইলে হচ্ছে যে ওরা আহ আহ, এটা ইয়া করতে পারবে, এটা কি জানি বলতে পারে, ইনফ্লুয়েন্স বেশি করতে পারবে, হয়তো হচ্ছে যে কোয়ালিটি বাড়বে আর কি, কর্পোরেট গভর্নেন্স এর কোয়ালিটি বাড়বে। তো এগুলো হচ্ছে কমন কোশ্চেন কর্পোরেট গভর্নেন্স এ। তো এগুলো পেপার আমরা আস্তে আস্তে একটা দুটো দেখবো, বাট তোমার ওভারঅল হচ্ছে যে প্রত্যেকটা এরিয়া, রিসার্চ এরিয়াটা কি এবং রিসার্চ এরিয়া কমন কি কি প্রক্সি আছে, হচ্ছে যে তোমার ওই জিনিসটা তোদের সুবিধা হবে। ট্যাক্সেশনে কি হয়, ট্যাক্স হচ্ছে গিয়ে যে ইফেক্টিভ ট্যাক্স রেট, যে যে ট্যাক্স রেট হচ্ছে যে কতটুকু ট্যাক্স দিছে, ট্যাক্স বেশি দিছে কি কম দিছে। বুক ট্যাক্স ডিফারেন্স, যে অ্যাকচুয়ালি কত ট্যাক্স দিছে আর হচ্ছে যে ক্যাশে এক্স্যাক্টলি কত ট্যাক্স দিছে ভার্সেস মানে হচ্ছে যে অ্যাকাউন্টিং বুকে হচ্ছে কতটুকু ট্যাক্স আসছে, টু ফাইন্ড আউট যে ট্যাক্স অ্যাভয়েডেন্স আছে কিনা। তো ট্যাক্সেশন একটা বড় কোশ্চেন হচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স বা হচ্ছে যে অ্যাগ্রেসিভ ট্যাক্স পলিসি এগুলো নিচ্ছে কিনা, এটা একটা বিগ কোশ্চেন। ম্যানেজার অ্যাকাউন্টিং আমি আপাতত বাদ দিচ্ছি, আমরা ওগুলো অত বেশি দেখি না। ক্যাপিটাল মার্কেট তো তোমরা অলরেডি দেখছো, রাইট, যে স্টক প্রাইস কিভাবে নড়াচড়া করে। আরেকটা আছে হচ্ছে বিড আস্ক স্প্রেড, যে যারা কিনতে চায় তারা কত দাম বলতেছে আর যারা বিক্রি করতে চায় তারা কত দাম বলতেছে। এটার মধ্যে ডিফারেন্স যদি হচ্ছে যে কম থাকে, তার মানে বলা হয় কি ইনফরমেশন অ্যাসিমেট্রি কম। কেন? তো যারা কিনতে যাচ্ছে তারা যেই দাম বলতেছে আর যারা বিক্রি করতে যাচ্ছে তারা যে দাম বলতেছে, দুজনই সিমিলার ভ্যালুয়েশন করতেছে।
তো যদি সিমিলার ভ্যালুয়েশন করে, এই আস্কিং প্রাইস আর বিডিং প্রাইস হচ্ছে কি যে ডিফারেন্স কম থাকে। আর যদি যে কিনতে যাচ্ছে সে খুব কম দাম বলতেছে, যে বিক্রি করতে যাচ্ছে সে অনেক ভ্যালু করতেছে, অনেক বেশি দাম বলতেছে, তাইলে হচ্ছে যে বিড আস্ক স্প্রেড অনেক বেশি থাকবে, তাইলে হচ্ছে কি যে ভ্যালুয়েশন ইনফরমেশন অ্যাসিমেট্রি বেশি আছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আছে। ইএসজি গুলোতে তো তোমরা জানো ইএসজি রেটিং টেটিং এগুলো আছে। বিহেভিয়ারে আপাতত যাচ্ছি না। ডেট মার্কেট এটা আমরা দেখছি, সো এখানে আলাদা করে দেখানোর কিছু নাই। রেগুলেটরি পলিসি এগুলাতে দেখতে পারো হচ্ছে গিয়ে যে এনফোর্সমেন্ট বাড়ছে কিনা। ঠিক আছে, অডিট কোয়ালিটি বা অডিট ফি এটাতে ইম্প্যাক্ট করতেছে কিনা। ঠিক আছে, তারপরে রিস্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল রিস্টেটমেন্ট এগুলো হচ্ছে যে হইতে পারে। রেগুলেটরি যে লসুট, ক্লাস অ্যাকশন লসুট, যে লসুট গুলো আসতেছে ওগুলো হচ্ছে যে রেগুলারি ইম্প্যাক্টের মধ্যে হচ্ছে যে পড়বে। এছাড়াও আরো আছে, এখানে কয়েকটা আসে নাই, এগুলো তো চ্যাট জিপিটি কে দিয়ে জেনারেট করা। তো এখানে অ্যানালিস্ট ফোরকাস্ট আছে। অ্যানালিস্ট হচ্ছে যে আরেক পার্টি, আহ যারা কিনা, এটাকে কি বলে, আহ, যারা কিনা হচ্ছে আহ, ইয়া করে যে কত মানে আর্নিং এই বছর, সামনের বছর আর্নিং কেমন হইতে পারে বা কেমন হওয়া উচিত। তো আর্নিং ফোরকাস্ট করে ওরা। তো ওদের ওই ইয়াটা আর কি, ওই ফোরকাস্টটাতে হচ্ছে যে মানুষকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড যে ফিউচারে কিরকম করতে পারে ফার্ম। সো ওরা যদি বেটার ভ্যালু করে তাহলে ফোরকাস্ট বেটার হবে, যদি বেটার ভ্যালু না করে তাহলে ফোরকাস্ট পুয়ার হবে। এখানে অ্যানালিস্ট ফোরকাস্ট বায়াসও আছে। আর ওগুলো তোমরা পরে দেখবে আর কি। তো অ্যানালিস্ট হচ্ছে থার্ড পার্টি, লাইক ক্রেডিট রেটিং এজেন্সির মতো থার্ড পার্টি, যে ওরা ইয়াটা করে আর কি। তো ক্রেডিট রেটিং এজেন্সি আরেক রকম, যে ওরা থার্ড পার্টি, ওরা ওই ক্রেডিট রিস্ক এরকম ফার্মের সেটা মেজার করে হচ্ছে সেটা ইয়ে করে, উল্লেখ করে ওখানে। তারপর হচ্ছে যে আম, এই তো আর কিছু আছে বেলাল ভাই এটা ছাড়া? মানে আর কোনো রিসার্চ এরিয়া আছে এটা আলোচনা করি নাই? তো এই আজকের পেপারের মেইন উদ্দেশ্য ছিল আমার যে তোমরা অ্যাকাউন্টিং রিসার্চকে যাতে হচ্ছে যে একটা সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে ওই যে তিনটা ক্যাটাগরির মধ্যে। একদম যে স্ট্রিক্ট থাকতে হবে তিনটা ক্যাটাগরি তা না, তো ইউ ক্যান ডিফাইন ইউর রিসার্চ থট প্রসেস ডিফারেন্টলি, বাট এটা অ্যাটলিস্ট তোমাকে একটা হেল্প করবে গাইড গাইড করার জন্য, যে একটা একটা জিনিস চিন্তা করার জন্য। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে কি যে আমার মনে হয় তোমাদের এই যে আমি যে ইয়াটার লিস্টটা দিছি অডিটে মেসেঞ্জারে, ওইটাকে তোমরা তোমাদের মতো এডিট করা উচিত। ঠিক আছে, তোমরা যখন একটা করে পেপার পড়বা, টপ বিগ বিগ পিকচার কোশ্চেন কি এবং কিভাবে এটাকে সলভ করছে বা রিসার্চ প্রক্সি কি, এই জিনিসগুলো তোমরা টপিক ওয়াইজ সাজাবা। তাহলে তোমাদের পরবর্তীতে ধরো হচ্ছে তুমি যখন একটা এরিয়া নিয়ে চিন্তা করবা, ফর এক্সাম্পল মাহফুজ ভাই রিসার্চ করতেছে কি সে ট্রেস নিয়ে, রাইট? ট্রেস হচ্ছে কি অ্যাগেইন যে বন্ড মার্কেটে ট্রানজাকশন স্টক মার্কেটের মতো আগে দেখা যেত না। সো ট্রেস এর পরে হচ্ছে ওটা দেখতে পাচ্ছে মানুষ। সো দ্যাটস এ শক, এক্সোজেনাস শক। দেন এই শকের কারণে আসলে তোমার কি ডিফারেন্স আসতে পারে, যে তোমার অ্যাকাউন্টিং কোয়ালিটিতে ডিফারেন্স আসছে কিনা, ডিসক্লোজার, ম্যান্ডেটরি ডিসক্লোজার, ভলান্টারি ডিসক্লোজারে চেঞ্জ আসছে কিনা। তারপর হচ্ছে যে মাহফুজ ভাই দেখছে হচ্ছে যে ইয়াতে চেঞ্জ আসছে কিনা, এটাকে কি বলে, এই যে ডেট কোভনেন্ট, কস্টলি কন্ট্রাক্টিং থিওরি কেসেস, তারা দেখতেছে হচ্ছে যে ডেট কোভনেন্টে ফাইন্যান্সিয়াল কোভনেন্ট বাড়তেছে, অন্যান্য কোভনেন্ট কমতেছে, বিকজ ইন না না সরি, বোথ টাইপ অফ কোভনেন্ট কমতেছে, বিকজ ইনফরমেশন অ্যাসিমেট্রি তারা স্টক বন্ড মার্কেট থেকে শিখতে পারতেছে, সো দ্যাটস ওয়াই কোভনেন্ট কমতেছে। সো এটা হচ্ছে ওভারঅল তাদের ফাইন্ডিং। সো এরকম হচ্ছে গিয়ে যে তারপরে এছাড়া আর কি হতে পারে, অ্যানালিস্ট ফোরকাস্টে কোনো ডিফারেন্স আসছে কিনা, তারপরে হচ্ছে যে রেগুলেটরি সাইড থেকে কোনো হচ্ছে যে ডিফারেন্স আসছে কিনা। তো এনি টাইপ অফ শক, থিঙ্ক অ্যাবাউট দিস। তো ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা এরিয়ার কমন কোশ্চেন কি, কমন প্রক্সি কি, সেই সম্পর্কে অ্যাওয়ার্ড থাকো, এটা একটা নোট করে ইয়া করো। এন্ড দেন থিঙ্ক অ্যাবাউট এনি শক এন্ড হাউ দিস শক ক্যান অ্যাফেক্ট দিস এরিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমাদের ইনিশিয়ালি রিসার্চ কোশ্চেন ডেভেলপ করতে হেল্প করবে। ঠিক আছে, তো ফ্রম নেক্সট ইয়াতে তোমাদেরকে এটা দিলাম, এটা এটা হচ্ছে জাস্ট প্রাইমারি দেওয়া। সো নেক্সট ইয়ার থেকে তোমরা হচ্ছে করবা যে কোনো রিসার্চ এরিয়া, মানে যখন কোন একটা পেপার পড়বো ওই পেপার রিলেটেড
প্রথমত তো তোমরা ক্যাটাগরি করবা যে এই তিনটা বলের এই তিনটা এরিয়ার মধ্যে কোন এরিয়াতে এটা পড়ে, অথবা যদি দুইটা এরিয়াতে পড়ে মিউচুয়ালি, দেন ওই দুইটা এরিয়ার সাথে বলবা। দেন হচ্ছে ক্রিটিক্যালি তোমাদেরকে যে থিঙ্কিং বলতেছি যে কজাল রিলেশন কেন না হইতে পারে, অল্টারনেটিভ স্টোরি নিয়ে আসবা। থার্ড নিয়ে আসবা হচ্ছে গিয়ে যে ওখানে যে স্টোরি বা যে ইয়াটা হচ্ছে ওই ওই ওইখানে ওই সেটিংসে আমরা নতুন কি রিসার্চ কোশ্চেন থিঙ্ক করতে পারি। বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে। এবং নেক্সট টাইম থেকে হচ্ছে যে রিসার্চ কোশ্চেন, ওই যে তোমাদেরকে তো মনে হয় একবার করাইছিলাম তাই না, যে কিনিস 3 প্যারাগ্রাফ এরকম টাইপের, কি? কিনিস 3 প্যারাগ্রাফ কি করেছিলাম জি ওই যে ভাইয়া। রিসার্চ কোশ্চেন, যে প্রথমে হচ্ছে জি রিসার্চ ভাইয়া। কোশ্চেন, দেন হচ্ছে গিয়ে হ্যাঁ। যে তারপরে কি ওয়াই ইউ থিঙ্ক যে এটা হোয়াই, হইতে পারে, এন্ড দেন হচ্ছে যে হাউ হাউ ইউ গোনা ডু হ্যাঁ, দ্যাট, হোয়াই, why it's হোয়াট, হোয়াই, important, হাউ। what is question, why it's important, and then how you gonna measure that. So ওই জিনিসগুলো তোমাদের হচ্ছে যে এই এক পেজ লেখা উচিত। ঠিক আছে। সো এই প্র্যাকটিসটা নেক্সট শুরু করো। তোমাদের হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর নেক্সট ডেভেলপমেন্টের জন্য এই তিনটা দরকার। সো এনি পেপার ডু দিস থ্রি থিংস। ঠিক আছে। অ্যাগেইন কোন এরিয়াতে রিসার্চে কোন এরিয়াতে পড়ে, সেকেন্ড হচ্ছে যে অল্টারনেটিভ স্টোরি ওই পেপারকে চ্যালেঞ্জ করবা, থার্ড হচ্ছে কি যে তুমি নিজে ওই এরিয়া রিলেটেড কোনো রিসার্চ আইডিয়া বের করবা, এন্ড ইটস দ্যাটস ফর এভরিওয়ান। ঠিক আছে। আমরা নেক্সট থেকে তিনটা পেপার পড়বো, এটা আগে বলছিলাম, হিমি মনে ছিল না লাস্ট ক্লাসে। আমরা তিনটা পেপার পড়বো, ওই তিনটা পেপার হচ্ছে কি সবাইকে পড়ে আসতে হবে। এমন না যে তুমি যেটা প্রেজেন্ট করবা তুমি শুধু সেটাই পড়বা, সবগুলাই সবার পড়ে আসতে হবে, এবং সবাইকে প্রত্যেকটা পেপারেরই স্লাইড শেয়ার করবা। বাট ঠিক আছে, যে 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 যেটা পড়বা বা যে যেটা প্রেজেন্ট করবা সেটা সে এক্সটেন্সিভলি পড়বা, বা তারটা আরো ডিটেলস হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর পাশাপাশি হচ্ছে গিয়ে যে একটা কমন থিম থাকবে তিনটা পেপারেরই। আশা করা যায় হয়তো বা একটা হয়তো খুব একটু ডিফারেন্ট দিতে পারি, মেবি যে আমরা তো শুধু ডেট কন্ট্রাক্ট রিলেটেড পেপার গুলো পড়তেছি, সো হয়তো একটা হয়তো অ্যানালিস্ট ফোরকাস্ট রিলেটেড, একটা হয়তো হচ্ছে যে অডিট রিলেটেড, একটা হয়তো মানে এক একটা উইকে আর কি একটা মানে একটু ডিফারেন্ট দিলাম, যাতে হচ্ছে যে তোমরা আহ, অন্য লিটারেচার সম্পর্কে একটু একটু করে আইডিয়া হয় আর কি। বাট অ্যাগেইন যে কমন থিম থাকবে, সে কমন থিম রিলেটেড হচ্ছে যে রিসার্চ আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করবো, এবং ওটা লিখে নিয়ে আসবে, এবং ওটা আমরা নিজেরা হচ্ছে যে প্রেজেন্ট করবো, এবং ওই ইয়েটা হবে। তাইলে হচ্ছে যে আমাদের ওই প্র্যাকটিস গুলো শুরু হবে, এবং ফিউচারে দেখবো যে এটা অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা? আর ওই যে 3 নাম্বার কি বলেন, মানে আমি প্রথমে লেবেল করবো, তারপরে রিয়েল কোনটা টাইপ কোনটা, এরপরে চ্যালেঞ্জ প্রথমে করবো। হ্যাঁ, কেউ একজন লিখে গ্রুপে ইয়াতে মেসেঞ্জার দিয়ে দিও যে আপনি তিনটা টাস্ক কি। একটা হচ্ছে গিয়ে যে যে তিনটা এরিয়া বলছে বল, যে আহ, এটা মানে যে ওই যে রিসার্চ যে পেপার গুলা দিব, সেই পেপার গুলা তুমি যে পেপার প্রেজেন্ট করবা সেই পেপারটা হচ্ছে কি মেবি অন্য পেপার গুলো, সবগুলা পেপারই তোমার হচ্ছে কি যে এটা কি রিয়েল ইফেক্ট রিসার্চের মধ্যে পড়ে, নাকি ভ্যালু রিলেভেন্স রিসার্চের মধ্যে পড়ে, নাকি কস্টলি কন্ট্রাক্টিং এর মধ্যে পড়ে। ঠিক আছে। অথবা হয়তো একসাথে দুইটা তিনটাতেও পড়তে পারে এরিয়াতে, সো ওইটাকে এক্সপ্লেইন করবা। সেকেন্ড হচ্ছে গিয়ে যে পেপার যেটা হচ্ছে যে ওরা থিওরি দিছে, যে যেভাবে স্টোরিটা সাজাইছে সেই স্টোরিকে চ্যালেঞ্জ করবা, যে কেন এটা কজাল রিলেশন না হইতে পারে, বা অন্য অল্টারনেটিভ কি স্টোরি আছে সেই জিনিসটাকে সেই স্টোরি গুলা বের করার চেষ্টা করবা। থার্ড হবে হচ্ছে যে উম এই তোমরা হচ্ছে ওই রিলেটেড প্রত্যেকটা ইয়াতেই উইকেই হচ্ছে যে পেপার গুলা দেখবা যে একটা থিম আছে, ওই রিলেটেড রিসার্চ কোশ্চেন একটা একটা ডেভেলপ করে ওটাকে হচ্ছে কিনিস 3 প্যারাগ্রাফ স্টাইলে লিখে আসবা, যে হোয়াট ইজ ইউর কোশ্চেন, হোয়াই ইটস ইম্পর্টেন্ট। তোমরা এই পেপার পড়ছো রে বলে, রাইট, যে কন্ট্রিবিউশন এবং কিভাবে কন্ট্রিবিউশনটা মাপে বা কন্ট্রিবিউশনটা কি হইতে পারে সেটা হচ্ছে যে একটু লিখে রাখবা। আর এটাকে কিভাবে মেজার করবা, জাস্ট হচ্ছে যে একটু ফ্যামিলিয়ার উইথ দ্য প্রক্সি লিস্ট, যে কিভাবে মেজার করবা, যে তুমি অডিটর ইন্ডিপেন্ডেন্স চিন্তা করতেছো, কিন্তু হাউ ইউ গোনা মেজার অডিটর ইন্ডিপেন্ডেন্স, ডু ইউ মেজার বাই নন অডিট সার্ভিস কি পরিমাণ বেশি দিচ্ছে সেটা, নাকি হচ্ছে গিয়ে যে অডিট টেনিউর, যে একটা অডিটর হচ্ছে গিয়ে যে লম্বা সময় ধরে হচ্ছে
অডিট করতেছে, হয়তো এই কারণে আর্থার অ্যান্ডারসনের মতো, যে কারণে হয়তো হচ্ছে যে ওদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ইনসেন্টিভ এগুলো হচ্ছে যে মার্চ করছে। তো ওই কারণে হচ্ছে যে অডিটর ইন্ডিপেন্ডেন্স হার্ম হইতে পারে। সো তুমি তো এটা হাউ করলে কি হবে যে তোমাদের একটা প্র্যাকটিস হবে, মাথায় একটা সেট আপটা ক্রিয়েট হবে যে কমন প্রক্সি গুলা কি হইতে পারে, এবং এটা করতে গিয়ে দেখা যাবে যে হয়তো তোমাদেরকে একটু ঘাটতে হতে পারে। আমি যেটা ডিরেকশন দিচ্ছি সেটা তো জাস্ট জেনারেল ডিরেকশন। সো তুমি চ্যাট জিপিটি কে তোমরা আরো বেশি বেশি করে ইউজ করো আজকে, এবং হচ্ছে যে এছাড়া তো গুগল স্কলার এগুলো আছে, যে তোমার কি কমন প্রক্সি হইতে পারে, কি হইতে পারে, এখানে কি কি ইয়া হইতে পারে। ঠিক আছে, এরকম হচ্ছে যে ডেভেলপ করার চেষ্টা করো। সো যেটা হবে যে তোমাদের ইন ফিউচারে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো হচ্ছে যে একটু ডেভেলপ হবে ইনশাল্লাহ, এই আর কি। এনি কোশ্চেন? ঠিক আছে, তো তাহলে আজকে এই পর্যন্তই। আমি হচ্ছে একটু পরে তোমাদেরকে পেপার গুলো দিয়ে দিব। নেক্সট ক্লাসে তিনটাই সেম টাইপের পেপার হবে তো, এটা আর কি। সো পেপার গুলা হবে হচ্ছে যে অ্যাকচুয়ালি এক ধরনের লোন থাকলে আরেক ধরনের লোন নিতে সুবিধা হয় কিনা, সেটা আমরা লাস্ট ক্লাসে একটু আলোচনা করছিলাম, তুমি ছিল না। সো এটা হবে হচ্ছে যে ব্যাংক লোন থাকলে পাবলিক বন্ড ইস্যু করতে সুবিধা হয় কিনা, পাবলিক বন্ড থাকলে ব্যাংক লোনে সুবিধা হয় কিনা। ঠিক আছে, আহ, এই টাইপের হচ্ছে যে কোশ্চেন, মানে পেপার গুলোর মেইন থিম, এই আর কি। আর হচ্ছে রাফসান কি শুরু করতে চাও পেপার প্রেজেন্টেশন? জি ভাই, আমার তো সেমিস্টার শেষ এখন, মানে প্রিপারেশন ইউনিভার্সিটি ছাড়া কাজ নাই। তুমি ট্রাই করতে ওকে, পারি। হ্যাঁ ভাইয়া এটা শুরু আমি করো, হয়তো তোমার নেক্সট ভালো উইকে প্র্যাকটিস পারবো হবে। না। আমি হয়তো নেক্সট উইকে পারবো না ভাইয়া, আমার হচ্ছে রবিবারে একটা কুইজ আছে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমারটা রাফসান রেডি করে। আচ্ছা। তো রাফসান, হিমি আর রত্না প্রেজেন্ট করতেছো, রাইট? জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক জি। আছে। ঠিক আছে, সো তিনটা পেপারই তোমাদেরকে পড়া উচিত, অ্যাটলিস্ট তিনটা পেপারই ইন্ট্রোডাকশন পড়া উচিত। ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়া উচিত, এবং প্লাস টেবিল গুলা দেখে আসা উচিত। ঠিক আছে, এবং বেটার হয় যে সবগুলো পেপারই হচ্ছে যে ভালো করে পড়ো, এবং সিমিলার থিমস তো তোমাদের আসলে ধরতে ডিফিকাল্ট হবে না। ঠিক আছে, থিমটা কি? থিমটা হচ্ছে যে ব্যাংক লোন থাকলে সুবিধা হয় কি, যে যখন তুমি পাবলিক বন্ড ইস্যু করবা, পাবলিক বন্ড তো জেনারেল পিপল কিনে, ডিফিউজ ডোনার, ডিফিউজ লেন্ডার। তো প্রবলেম হয় হচ্ছে গিয়ে যে ওদের কাছে ইনফরমেশন অ্যাসিমেট্রি প্রবলেম থাকে। সো ব্যাংক যখন দেয় লোন, তখন ওরা মনে করে কি যে ব্যাংক প্রপারলি মনিটর করবে, চেক করবে, সো ওদের হচ্ছে যে মানে, এবং কোনো প্রবলেম হলে ব্যাংকই ধরবে। সো ওরা হচ্ছে যে তখন একটু ফ্রি রাইডিং সুবিধাটা নিতে পারে আর কি, ব্যাংকের মনিটরিং এর। আবার আরেকটা পেপার আছে হচ্ছে এটা এটা হচ্ছে যে তোমার একটা পেপার, আর সেকেন্ড দুইটা পেপার হচ্ছে গিয়ে যে সেম থিং অলমোস্ট, জাস্ট হচ্ছে যে টাইম একটা এক ধরনের টাইমে করছে। তো ইয়াটা হচ্ছে যে আহ, ওইটার স্টোরি হচ্ছে যে পাব পাব ইয়া থাকলে, পাব না সরি, আরেকটা হচ্ছে যে জাস্ট একটাই, পাবলিক বন্ড থাকলে ব্যাংক বেটার ফিল করে কিনা, বেটার টার্ম দেয় কিনা। কারণ স্টোরি হচ্ছে কি যে ক্রস মনিটরিং বা ক্রেডিট রেটিং এজেন্সি, যে পাবলিক বন্ড থাকলে, যদিও এটা পাবলিক লেন্ডার, ডিফিউজ লেন্ডাররা লোন দিচ্ছে, কিন্তু এটার জন্য হচ্ছে যে ফার্মকে ক্রেডিট রেটিং নিতে হয় সাধারণত। সো ক্রেডিট রেটিং এজেন্সিও অ্যাজ এ সফিস্টিকেটেড ইয়া সফিস্টিকেটেড প্লেয়ার ইন দ্য মার্কেট। তো সো তারা যখন হচ্ছে যে ক্রেডিট রেটিং দিচ্ছে, তো ওই ক্রেডিট রেটিং করতে গিয়ে ওরা মনিটরিং করতেছে ফার্মের কি অবস্থা না অবস্থা। তো এই ক্রস মনিটরিংটাও ব্যাংকের জন্য হেল্প হচ্ছে আর কি, ব্যাংকের নিজের তো মনিটরিং করতে হয়, সো আরেকজন যদি মনিটরিং করে সেক্ষেত্রে হয়তো মনিটরিং কস্ট কমে বা অন্য কিছু আর কি। ওটা হচ্ছে যে ওভারঅল পেপারের মেইন স্টোরি। তো হচ্ছে এই দুটা হচ্ছে যে তোমরা পেপার পড়বা। ঠিক আছে, এই আর কি। আর এনিথিং এলস, কোনো কোশ্চেন? তো একটা জিনিস, যে আমরা এক্সাক্ট 9টার দিকে শুরু না করতে পারলে তিনটা পেপার আমাদের ইয়ে হবে। সো কেউই হচ্ছে যে সবাইকে টার্গেট করতে হবে যে তার পেপার এবং তার রিসার্চ আইডিয়া সে হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে তাকে শেষ করতে হবে। ঠিক আছে, সো তিনজনই একটা করে রিসার্চ আইডিয়া নিয়ে আসবা রিলেটেড। ঠিক আছে, জি ভাই। ঠিক আছে। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।